ক্লাসরুম থেকে বের হতে কেউ টেনে হিচড়ে সায়রাকে নিয়ে যেতে লাগে। হঠাৎ এমন হাওয়ায় সায়রা বেশ চমকে যায়। হাত শক্ত করে ধরায় হাতের কাছের চুড়িগুলো ভেঙে হাতে ঢুকে রক্ত পড়ছে, কিন্তু সামনে ব্যক্তির দিকে খেয়াল নেই। সে নিজের পুরো রাগ আর জিদ নিয়ে সায়রাকে টেনে নিয়ে যাচ্ছে। সায়রা কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে ছাড়ুন আরসাল, আমার খুব লাগছে। কিন্তু আরশাদ সায়রার কোনো কথা নিজের কানেই নিচ্ছে না। সায়রাকে আগের মতো টানতে টানতে উপরের দিকে নিয়ে যেতে লাগে। দোতলার অন্ধকার খালি রুমে নিয়ে যে দরজা বন্ধ করে দেয়। সায়রা বেশ ঘাবড়ে যায়। দোতলার রুমগুলো খালি, তৃতীয় বর্ষের আজ কোনো ক্লাস নেই, তাই তার উপর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অন্ধকারে আস্তে আস্তে আরশাল সায়রার দিকে এগিয়ে আসছে, আর সায়রা ভয়ে এক পা করে পিছাচ্ছে। এমনিতে বৃষ্টির কারণে শরীর ভিজে আছে, তার উপর আরশালের হঠাৎ এমন ব্যবহারে ভয়ে সায়রার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আরশালকে নিজের কাছে আসতে দেখে সায়রা কান্না করতে করতে বলতে লাগে, কেন এমন করছেন? আমাকে যেতে দিন প্লিজ। আরশাল কোনো কথা বলছে না। আগের মতো এক পা করে সায়রার কাছে আসছে। তাকে যে রাগ আর জিদ এতটাই কাবু করে রেখেছে যে সে না দেখছে সায়রার কষ্ট, না শুনছে সায়রার কান্না। আরশালের পুরো শরীরও বৃষ্টিতে ভিজে গেছে। সামনের চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। চোখে মুখে ভয়ঙ্কর রাগ, যেন এখনই সব ভেঙে তছ নচ করে দেবে। সায়রাকে দেয়ালের সাথে চেপে ধরে কাটা হাতে শক্ত করে ধরে মোচড় দিয়ে বলতে লাগে, কিসের এত অহংকার তোমার এই রূপের? শুনে রাখো মেয়ে, তোমার রূপ, শরীর, আত্মা সবকিছুর উপর শুধুই আফরাজ খান আরসালের অধিকার। সায়রা চোখ খিচে বন্ধ করে আছে। চোখের কোণ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সায়রা চোখ বন্ধ করে তাচ্ছিলের হাসি দিয়ে বলতে লাগে, কোন অধিকারের কথা বলছেন আপনি? জোর করে কারোর উপর অধিকার খাটালেই হয় না। আমার উপর আপনার কোনো কালেই কোনো অধিকার ছিল না। আমি শুধুই আপনাকে ঘৃণা করি, আর সবসময় তা করব। কথাটা যেন আসলে রাগ আর জিদ শতগুণ বেড়ে যায়। সায়রাকে নিজের আরো কাছে এনে ভয়ঙ্কর ভাবে রেগে বলতে লাগে, ভুলে যেও না আমি তোমার কি হই, আমাদের সম্পর্ক কি। আমি তোমার স্বামী হই আর তুমি আমার স্ত্রী হও। তোমার উপর কেবলমাত্র আমারই অধিকার আছে আর সারা জীবন থাকবে। কোন সম্পর্কের কথা বলছেন আপনি? জোর করে কখনো কোনো সম্পর্ক হয় না। এই সম্পর্ক না আমি কখনো মেনেছি আর না মানব। আপনি আমার কাছে শুধুমাত্র আমার বোনের স্বামীর বড় ভাই, এর চেয়ে বেশি কিছু না। বলে আরশালকে ধাক্কা দেয়, কিন্তু আরশালকে নিজের কাছ থেকে 1 ইঞ্চি দূরে সরাতে পারে না, বরং আরশাল আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। আরশাল আগের মতোই ভয়ঙ্কর ভেবে রেগে বলতে লাগে, তুমি মানো আর না মানো তাতে সত্য বদলাবে না। তুমি আমার স্ত্রী, এটাই সত্যি। সময় দিয়েছি, মন দিয়ে পড়ালেখা করো, আমাকে রাগিও না। এর ফল তোমার জন্য ভালো হবে না। তোমার ত্রিসীমানায় যে আসবে তাকে শেষ হতে হবে, যেভাবে কালকের ওই ছেলেকে শেষ করেছি। কি যেন নামটা? ও, হ্যারি ফান। কথাটা শুনতেই সায়রা ঘাবড়ে যায়। জোরে চিৎকার করে বলতে লাগে, কি করছেন আপনি রিফানের সাথে? আরশালের কলার চেপে ধরে আবার বলতে লাগে, বলছেন না কেন? কি করেছেন তার সাথে আপনি? চুপ করে আছেন কেন বলুন? আরশাল সায়রা থেকে দ্বিগুণ জোরে রেগে চিৎকার করে বলে, দেখতে চাও কি করেছি? ওকে, তোমার এই ইচ্ছাটাও পূর্ণ করে দেই। বলে টানতে টানতে ভার্সিটির পেছনের গেটের দিকে নিয়ে যায়। নিজের গাড়ির ডিকি খুলে দিয়ে বলে, এই দেখো। সায়রা সামনে তাকাতে দেখে রিফানের হাত পা বাঁধা, শরীর রক্তাক্ত, অজ্ঞান হয়ে পড়ে আছে। সায়রা দৌড় দিয়ে তার কাছে যেতে নেয়, কিন্তু তার আগেই আরশাল তার হাত ধরে আটকে দেয়। আরশাল আর সায়রার চোখে চোখ রেখে বলতে লাগে, ওর কাছে যাওয়ারও সাহস করো না সায়রা, এখন বেঁচে আছে। তুমি ওর কাছে গেলে ওকে মেরে ফেলবো। কথাটা শুনে সায়রা থেমে যায়। আরশালের দিকে তাকিয়ে রেগে চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগে, আপনি একটা জানোয়ার, অমানুষ। আপনার মধ্যে মনুষ্যত্ব নেই। আপনি কি করে পারলেন এইভাবে রাফিনকে আঘাত করতে? তার কি কোনো অপরাধ ছিল? আপনি হিংস্র, আর এই জন্যই আপনাকে এত বেশি ঘৃণা করি। আরশাল সায়রাকে নিজের দিকে ঘুরিয়ে হাতের বাহুতে জোরে চেপে দিয়ে রেগে বলে, ওর অপরাধ কি ছিল? ওর সবচেয়ে বড় অপরাধ ছিল ও তোমার দিকে নজর দিয়েছে, আরসালের কলিজায় হাত দিয়েছে, আর তার শাস্তি তো সে পাবেই। হ্যাঁ, আমি জানোয়ার, আমি অমানুষ, আর 1000বার হব শুধুই তোমার জন্য। তাতে তুমি আমাকে ঘৃণা করো, আমার কিছু যায় আসে না। আমার থেকে যতই দূরে যাবে আমি ততই তোমার কাছে আসব। তোমার জন্য এটাই লাস্ট ওয়ার্নিং, শুধরে যাও।
সায়রা আরশাল নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চিৎকার দিয়ে বলে, আমি আপনার কখনোই হব না। আই জাস্ট হেট ইউ। বলেই দৌড় দিয়ে তাড়াতাড়ি রিকশায় উঠে পড়ে। আরশাল নিজের রাগটা চেপে বাঁকা হেসে বলে, তুমি তো আমারই, শুধুই আমার। রিকশা বাড়ির সামনে থামতে সায়রা তাড়াতাড়ি করে ভাড়া মিটিয়ে বাড়িতে প্রবেশ করে। আরশালের আজকের ব্যবহার তার কাণ্ডে তার হাত পা কাঁপছে। কোনোভাবে নিজের চোখ থেকে জল পড়া থামাতে পারছে না। আরশাল যেন তারাও জীবনের অভিশাপ। এসব ভাবতে ভাবতে সায়রা ফ্ল্যাটের সামনে এসে ডোরবেল চাপ দেয়। সাথে সাথে তার মা দরজা খোলে। দরজা খুলে মেয়েকে এমন ভিজা কাপড়ে দেখে সাবিহা বেগম বেশ চিৎকার করতে লাগে। সায়রা সেদিকে ধ্যান না দিয়ে সরাসরি রুমে গিয়ে নিজের দরজা আটকে দরজার সাথে হেলান দিয়ে মুখ চেপে জোরে জোরে কান্না করতে লাগে। বারবার তার মনে শুধু একটাই প্রশ্ন জাগছে যে আরশাল কি চায়? আরশাল সত্যি কি তাকে ভালোবাসে? যদি ভালোই বাসে তাহলে অন্য মেয়েদের সাথে কি এমন গভীর সম্পর্ক তার? সায়রা সত্যি আরশালে ভালোবাসা নাকি শুধুই জেদ? এসব ভাবতে ভাবতে তার মাথা ধরে আসছে। সে আর নিতে পারছে না। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ে 1 ঘন্টা শাওয়ার নিয়ে বের হয়। বালিশের সুরে মাথা রেখে আরশালের সেই ভয়ঙ্কর রূপের কথা ভাবতে লাগে। এই প্রথম আরশাল তার সাথে এমন করেনি। এর আগেও বহুবার এসব করেছে। প্রতিবারই সায়রার এসব পাগলামো প্রশ্ন হয়ে রয়ে যায় তার উত্তর সে খুঁজে পায় না। সত্যি কি আরশাল সবকিছু এই পাগলামো তার ভালোবাসার জন্য করে? যদি তাই হয় তাহলে ও কেন অন্য মেয়েদের সাথে তার এমন ক্লোজ সম্পর্ক? যদি এতই ভালোবাসে তাহলে কেন আরশালের জীবনে তারা কি চায়? আরশালকে সে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। সে কেন জানো বুকে বেশ জ্বালা পোড়া করে, অসহ্য যন্ত্রণা অনুভব হয় তার। মাঝে মাঝে তো ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, কিন্তু নিজের পরিবারের মান সম্মানের কথা ভেবে তাও সে করতে পারে না। এসব ভাবতে ভাবতেই তার চোখে ঘুম নেমে আসে। আরশাল যে নামটাকে সায়রা জমের মতো ভয় পায়। 2 বছর আগে আরশালের সাথে সায়রার বিয়ে হয়। সে সময় মাত্র এসএসসি এক্সাম দিয়েছে। অনেকটা জোর করে তাকে আরশালের সাথে বিয়ে দেওয়া হয়। আরশালের দাদা আর সায়রার দাদা দুজন বাল্যকালের বন্ধু। আরশালের দাদা সায়রাকে ছোট থেকে বেশ পছন্দ করত। নিজের নাতি বউ করার তার বেশ ইচ্ছে ছিল। সে সব সময় আরশালে বউ করতে চেয়েছে সায়রাকে। আর 2 বছর আগে একদিন আরশাল বাসায় এসে জিদ ধরে বসে তার সায়রাকে লাগবেই লাগবে, যে কোনোভাবেই হোক। প্রথমে সায়রার বয়সের কথা চিন্তা করে সবাই আরশালকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আরশাল জিদ করে বসে থাকে যদি সায়রাকে সে না পায় তাহলে নিজের কোনো ক্ষতি করে দিবে। আর এই থ্রেডের পুরো বাড়ির সবাই খাপড়িয়ে যায়। তারপর তিনি সায়রার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। যদিও সায়রা সে সময় 16 বছর চলায় তার মা বিয়ের জন্য অমত করে, কিন্তু আরশালের রাগ, জেদ আর সায়রা দাদার সিদ্ধান্তেই বিয়েটা হয়। বিয়ের পর কোনো মতেই সায়রা আরশালকে মেনে নিতে পারেনি। সব সময় তাকে ভয় আর ঘৃণা করে গেছে। যদিও এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। অতি সাধারণ মেয়ে সায়রা। সবে ইন্টার শেষ করে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে সায়রা আহমেদ। বাবা মাহির আহমেদ আর সাবিহা আহমেদের বড় মেয়ে সায়রা। ছোট ভাই বোন আর বাবা মাকে নিয়েই তার দুনিয়া। যথেষ্ট সুন্দরী সে, যে কেউকে মুগ্ধ করার মতো সৌন্দর্য তার মধ্যে রয়েছে। সাভারের ছোট এক গ্রামে তার বাড়ি। গ্রাম বললেও ভুল হবে, অনেকটা উপশহর, না গ্রাম না শহর। দাদার বানানো বাড়িতেই 3 চাচা চাচি আর দাদা দাদিকে নিয়ে থাকে। সন্ধ্যার আজানে তার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে চুলগুলো হাত খোপা করতে করতে চায়ের জন্য রুম থেকে বের হয়ে আসে সায়রা। ড্রয়িং রুমে আসতেই ডোরবেল বেজে ওঠে। দরজা খুলতেই দেখে তার বড় চাচার মেয়ে ঋদ্ধি দাঁড়িয়ে আছে, মুখে গিয়ে বড় হাসি নিয়ে। সায়রা ঋদ্ধিকে দেখতে জড়িয়ে ধরে বলতে লাগে, কেমন আছো দি? ভালো দি। আদি সায়ন ভাই আসেনি দি? আদিকে সায়নের সাথে বাসায় রেখে এসেছি। পেছন থেকে সায়রার মা বলতে লাগে, মেয়েটাকে কি তুই দরজায় দাঁড় করিয়ে রাখবি? সায়রা মুচকে হেসে বলে, মাম্মু, এইটাই ঋদ্ধিদির শাস্তি। কয়দিন পর আসলো বলো তো? সায়রার মা নাস্তা রেডি করতে চলে যায়। ঋদ্ধি ভেতরে প্রবেশ করতে করতে বলে, জানিসই তো সামনে শায়রির বিয়ে, কত কাজ। এসব কাজের ঝামেলায় আসতে পারিনি। তার উপর তো দুষ্ট ভাগ্নে আদি তো আছেই। সব কিছু সামলাতে সামলাতে আর সময় হয়ে ওঠে না। তাই তো তোকে নিতে এসেছি। সামনে বাড়িতে বিয়ে, আর তুই তো ওই বাড়ির বড় বউ। কথাটা শুনতে সায়রার মুখে হাসি গায়েব হয়ে যায়। সায়রা কাপা কণ্ঠে বলতে লাগে, আমি যাব না দি। কেন? সায়রা, আর কতদিন তুই তোর জেদ নিয়ে বসে থাকবি? একদিন না একদিন তো এই সম্পর্কটাকে তোকে মানতেই হবে। আমি কোনোদিন পারবো না দি এই সম্পর্ক মানতে। তোমার কাছে সব কিছু সহজ মনে হচ্ছে, কিন্তু তুমি যতটা সহজ মনে করছো ততটাই কঠিন। যদি আরশাল সায়ন ভাইয়ের মতো হতো
তাহলে আমার মানতে কোনো সমস্যা ছিল না, কিন্তু সে তার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। সায়ান ভাইয়া আর রাসেল দুজন চাচাতো ভাই হলেও তাদের চরিত্র একদম বিপরীত। সরি দি, আমাকে এই সম্পর্কের জন্য কোনো রিকোয়েস্ট করো না, আমি পারবো না তাকে মেনে নিতে। সায়রা, সবার ভালোবাসা এক হয় না, আর সবার ভালোবাসার প্রকাশ করার ধরনও এক হয় না। সায়রা তার ছেলের হাসি দিয়ে বলে, ভালোবাসা দি, তার মানে সে বোঝে তো? যদি সে আমাকে ভালোই বাসতো তাহলে তার সেই সো কল্ড গার্লফ্রেন্ড আমাকে থ্রেট করার সাহস পেত না। আমি শুধু তার কাছে পুতুল, তার জেদ, যা সে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করে। আমি চাইলেও তাকে মেনে নিতে পারবো না দি। ওকে ওকে, সে বাড়ির বউ হয়ে না আমার বোন হয়ে তো যেতে পারিস তুই। তুই তো জানিস সাথে কতটুকু দুষ্টু, কারো কাছে থাকে না। তাছাড়া বিয়ে বাড়িতে শত কাজ থাকে, আমারও প্রেগনেন্সির 2 মাস রানিং, সব কিছু সামলাতে অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি। যদি তুই থাকিস তাহলে কিছুটা হেল্প হতো। পেছন থেকে সায়রা মা সবটা শুনে বলতে লাগে, সায়রা, জানা মা, মেয়েটার এই অবস্থা, একা সবটা কি করে সামলাবে বল? সায়রা কিছু একটা ভেবে বলে, কে? আমি যাব। রিদ্ধি সায়রাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ বালিকা বধূ। প্লিজ দি, আমাকে এই নামে ডাকবেন না। এখন তুই যা, তোকে তো তা বলেই ডাকবো, তাই না? তুই তো আমাদের বালিকা বধূ। বলে রিদ্ধি হাসা শুরু করে। এর মাঝে সায়রার আর অন্যান্য কাজে মন দিয়া আসে। তারপর সবাই বেশ আড্ডা দেয়। সন্ধ্যার পর রিদ্ধি রুমে এসে কাউকে ফোন দিয়ে বলে, ভাইয়া কাজ হয়ে গেছে, সায়রা আসতে রাজি হয়ে গেছে। একথা শুনতেই অপর পাশ থেকে আশালের মুখে হাসি ফুটে ওঠে। আশার শীতল কণ্ঠে বলে, আমি জানতাম ও অবশ্যই রাজি হবে। আমি কাল সকালে আসছি তোমাদের নিতে। বলে আশাল ফোন কেটে দেয়। তারপর সায়রার বড় ছবিটার হাত বুলিয়ে বলতে লাগে, আমি বলেছিলাম তুমি আমার, তো তুমি শুধু আমারই থাকবে। আমার থেকে যতবার তুমি দূরে যাওয়ার চেষ্টা করবে ততই তোমার কাছে আসব। তুমি আমার ভালোবাসা, জিদ, নেশা, পাগলামো, আমার সবটা জুড়ে শুধুই তুমি। তোমাকে যে করেই হোক না কেন নিজের করেই ছাড়বো। গেট রেডি ফর মাই লাভ টর্চার, মিসেস সায়রা আরসাল খান। বলে তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সকাল থেকে সায়রা সব কিছু গোছাচ্ছে, যদিও তার মন সায় দিচ্ছে না, তারপরও সব করছে শুধুই তার ঋদ্ধিতের জন্য। এই অবস্থায় বোনটাকে একাও ছাড়তে পারছে না সে। নিজের মনের সাথে অনেকটা যুদ্ধ করেই সে যাচ্ছে। মনে কোনো কোথাও ভয় কাজ করছে। তার এতদিন আশাল থেকে সে দূরে ছিল, কিন্তু এখন তো সারাক্ষণ তার চোখের সামনে তাকে থাকতে হবে। সে কি করে থাকবে? তার মনে বেশ ভয় কাজ করছে। অনেকটা ভয় নিয়ে নিজের সবকিছু প্যাকিং করছে। এদিকে ঋদ্ধি রুমে প্রবেশ করে সায়রাকে এমন বেখেয়ালি দেখে বলতে লাগে, সায়রা, তুই এখনো রেডি হসনি? ওইদিকে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। হঠাৎ বৃদ্ধির এমন কথায় সায়রা ধ্যান ফিরে সায়রা তাড়াহুড়া করে ব্যাগে কাপড় ঢুকতে ঢুকতে বলে, নেই তো দি, আর 5 মিনিট, আমি এখনই ঝটপট রেডি হয়ে নিচ্ছি। বলে সায়রা তাড়াতাড়ি করে রেডি হয়ে যায়। সবার থেকে বিদায় নিয়ে নিচে নেবে বাড়ির সামনে দাঁড়ায় ঋদ্ধি আর সায়রা। হঠাৎই স্পিডে গাড়ি এসে তাদের সামনে থামায়। এমনভাবে গাড়ি আসায় সায়রা বেশ ঘাবড়িয়ে যায়। সায়রা তেড়ে গাড়ির সামনে যায় ড্রাইভারকে কিছু বলতে, কিন্তু গাড়ির কালো গ্লাস তাই কিছু দেখা যাচ্ছে না। তাই সায়রা গাড়ির কাছে হাত দিয়ে নক করে। নক করতেই ভেতরে থাকা লোক গ্লাস খুলে দেয়। ভেতরে লোককে দেখে সায়রার চোখ কপালে উঠে যায়, কারণ ভেতরে আর কেউ না, আরশাল রয়েছে। ভয়ে সায়রার হাত পা কাঁপছে। আরশালের ঠোঁটের কোণে বাঁকা হাসি। আরশাল গাড়ির স্টিয়ারিং ধরে সায়রার দিকে তাকিয়ে বলে, কিছু বলার আছে? সায়রা ভয়ে নিজের দিকে তাকিয়ে নাবোধক মাথা নাড়ায়। ঋদ্ধি দেরি না করে ঝটপট করে গাড়ির পেছনের সিটে বসে পড়ে। সায়রা ঋদ্ধির সাথে পেছন সিটে বসতে গেলে আশাল কড়া গলায় বলে ওঠে, আমাকে কি ড্রাইভার মনে হয়? তা শুনতে সায়রা থেমে যায়। ঋদ্ধি ছোট মুখ করে বলতে লাগে, সায়রা, তুই তো জানিস আমি সামনের সিটে বসতে পারি না, তুই সামনে বস না বোন। সায়রা কাঁদো কাঁদো ফেস করে ঋদ্ধির দিকে তাকায়। একবার সামনের সিটের দিকে তাকায়। তার কাছে মনে হচ্ছে যে কেউ তাকে নরকে ঢেলে দিচ্ছে। চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে তার। যদি পারতো তাহলে হয়তো দৌড় দিয়ে বাড়িতে গিয়ে বেডের নিচে ঢুকতো, কিন্তু তার হবে না। আস্তে আস্তে সায়রা সামনে আরশালের পাশে সিটে বসে। সায়রা বসতেই আরশাল সায়রার একদম কাছের সিটে বেল্ট বেঁধে দেয়। আরশালের এত কাছে আসতে দেখে সায়রা চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেলে। আরশাল সায়রার সামনে এমন প্রতিক্রিয়া দেখে ঠোঁটের কোণায় কামড় দিয়ে নিজের হাসি আটকে দূরে সরে যায়।
আশাল দূরে সরে যেতে সায়রা বড় বড় শ্বাস নিতে লাগে। আশাল বাঁকা হাসি হেসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি নিজ গতিতে চলছে। আশাল গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে সায়রাকে দেখছে। খুব সাধারণভাবেই রয়েছে সায়রা, কিন্তু আশালের কাছে এই সাধারণ সায়রাকেই বেশ অসাধারণ লাগছে। বাতাসে সায়রার চুলগুলো উড়ে বারবার আশালের মুখে এসে লাগছে। কানের দুলগুলো যেন তার সাথে পাল্লা ধরে দুলছে। মায়াবী চোখগুলো কাজল দেওয়ার আরও মায়া ফুটে উঠেছে। গোলাপি ঠোঁটগুলো আর ডান গালে তিলটা যা আশালকে সব সময় টানে। গতবার তার দিকে তাকায় যতই যেন তার প্রেমে পড়ে বুকের ভেতরটা নাড়া দিয়ে ওঠে। বারবার তার মনে শুধু একই প্রশ্ন উঠছে, উপরওয়ালা তাকে কি দিয়ে বানিয়েছে যে তার মধ্যে এত মায়া? তার কাছে আসলে তার চোখের নেশায় পড়ে যায়। আশাল চাইলেও সায়রার দিকে নিজের চোখ সরাতে পারছে না। ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে সায়রাকে দেখে যাচ্ছে। অন্যদিকে সায়রার যেন দম বন্ধ করে আসছে। সে বারবার শুধু সময় দেখছে, কখন বাসায় পৌঁছাবে আর আশাল থেকে কখন দূরে সরে যাবে। সে আশালের পাশে এক মুহূর্তের জন্য থাকতে চাইছে না। গাড়ি এসে বড় প্রাচীর ঘেরা বাড়ির সামনে থামলো। গাড়ি দেখতেই দারোয়ান তাড়াতাড়ি করে বাড়ির গেট খুলে দেয়। আশাল গাড়ি নিয়ে একদম ভেতরে চলে আসে। এই বাড়িতে সায়রা এই প্রথম আসেনি। এর আগেও দুইবার ঋদ্ধির বিয়ের সময় এসেছে, কিন্তু সে সময় আর এখানকার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। অনেক কিছু পরিবর্তন করেছে, তার বদলে নতুন অনেক কিছু যোগ হয়েছে। সায়রা গাড়ি থেকে সবটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। গাড়ি থামাতে তার ধ্যান ফিরে। গাড়ি থেকে নামতে কেউ ঝড়ের গতিতে এসে সায়রাকে জড়িয়ে ধরে। এমন হওয়াতে সায়রা বেশ চমকে যায়। হ্যাঁ, মেয়েটা আর কেউ নয়, আশালে চাচাতো বোন সায়রি। সায়রা জড়িয়ে ধরে বলে, ভাবিপু, জানো তোমাকে কতটা মিস করছি। আই মিস ইউ আ লট। কতবার রিদ্ধি ভাবিকে বলছি তোমাকে নিয়ে আসতে, কিন্তু ভাবি তোমাকে আনেনি। এই লাস্ট তুমি এসেছো, এবার একসাথে খুব মজা করব। সবগুলো কথা রীতিকে একদমে বলে সায়রা ট্যাপ ট্যাপ চোখে সায়রাকে দেখছে আর ভাবছে এত কথা কেউ একসাথে কি করে বলতে পারে। এসব ভাবতে ভাবতে হঠাৎ মাথায় কারো স্পর্শ টের পায় সায়রা। পেছনে ঘুরে দেখে আশালের মা মুনতাহা বেগম। মুনতাহা বেগম মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগে, এই বুঝি এই মায়ের কথা তোমার মনে পড়লো? সায়রা সালাম দিয়ে মুখে হাসির রেখা টেনে বলতে লাগে, মাকে কি কখনো ভোলা যায়? আমি সব সময় আপনাকে মনে করি আন্টি, কিন্তু ব্যস্ততার জন্য যোগাযোগ করা হয় না। মুনতাহা বেগম সায়রার কপালে ঠোঁট ছুঁয়ে বলতে লাগে, এবার আর যেতে দিব না, সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দেবো, নিজের মেয়ে করে। সায়রাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। ভেতরে যেতেই দেখে আসলে দাদা দাদি, সায়ন, আদি, সায়নের মামি, মামাতো বোন সবাই বসে আছে। আদি সায়রাকে দেখে দৌড় দিয়ে এসে খুশিতে জড়িয়ে ধরে। সে বেশ খুশি নিজের মাম্মামকে পেয়ে। ঋদ্ধি আর সায়নের পর যদি আদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে তা হলো সায়রা। সায়রা ভেতরে গিয়ে সবাইকে সালাম দিয়ে সবার সাথে কুশল বিনিময় করে। সবাই সায়রার সাথে বেশ স্বাভাবিকভাবে কথা বলে, শুধু সায়নের মামি ছাড়া। সায়নের মামি নীলুফা বেগম সায়রাকে বাড়িতে ঢুকতে দেখেই তার মুখ কালো হয়ে যায়। নিজের রাগটাকে দমিয়ে এসে সেখান থেকে চলে যায়। ব্যাপারটা সায়রা চোখের আড়াল হয়নি। এমন এটা প্রথমবার না, এর আগেও তিনি সায়রার সাথে বেশ খারাপ ব্যবহার করেছেন, কিন্তু সায়রা কোনোবারই ওনার রাগের কারণ খুঁজে পায়নি। তিনি সায়রাকে খুব একটা পছন্দ করে না। সায়নের বাবা মা 12 বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তখন থেকে সায়ন আর সায়রিকে আরশালের বাবা মা দেখাশোনা করে, নিজের সন্তানের মতো মানুষ করে। আর মাঝে মাঝে সায়নের মামা মামিও আসতেন তাদের দেখতে। অনেক আগে থেকে এই বাড়ির সাথে সায়রাদের বাড়ি বেশ ভালো সম্পর্ক, কারণ সায়রার দাদা আর আরশালের দাদা বেশ ভালো বন্ধু। সায়রাদের বাসায় প্রায় আরশালের আসা যাওয়া করতো, তাই সায়রা আগে থেকেই সবটা জানতো। রিদ্ধি সায়রাকে দোতলা গেস্ট রুমে নিয়ে আসে, কারণ এখন থেকে সায়রা এখানে থাকবে। সায়রা চারদিকে চোখ বুলে দেখছে। পুরো রুম বেশ সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা ফার্নিচার বেশ দামি। রুমের সাথে বেশ বড় বারান্দা রয়েছে, সব মিলে খুব সুন্দর করে গোছানো। কিন্তু সায়রা একটু অবাক হলো, কারণ তার রুমের সাথে পাশের রুমে বারান্দা অ্যাডজাস্ট করা। সায়রা পিছনে ঘুরে রিদ্ধিকে জিজ্ঞেস করলো ওইটা কার রুম, আর রিদ্ধি বলতে শুরু করে, জানিস বালিকা বধূ, তুই এই রুমে থাকবি বলে এই রুমটা পুরো আরশাল ভাইয়ার নিজের মতো করে ডেকোরেশন করছে। বারান্দায় তোর পছন্দের সব রকম ফুলের গাছ রয়েছে। এই বাড়ির অন্যান্য রুম থেকে একদম আলাদাভাবে সাজিয়েছে, তোর যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, তাই সব রকম ব্যবস্থা উনি করে রেখেছে। আরশাল নামটা শুনতে সায়রার মেজাজ খারাপ হয়ে যায়। যদি ভালোই না বাসে তাহলে এত আদিক্ষেতা কিসের তার?
কেন এসব করে সবার সামনে জাহির করতে চাইছে যে সায়রাকে ভালোবাসে, তার খুব কেয়ার করে, যদিও সত্য পুরোটাই ভিন্ন। সায়রা রিদ্ধিকে তাকিয়ে বলে, দি, তুমি তো জানোই আমি জার্নি একদম করতে পারবো না, বা পারিও না। অনেক টায়ার্ড লাগছে, আমি একটু রেস্ট নিতে চাই। রিদ্ধি সায়রার হাতে হাত রেখে মুচকি হেসে বলে, ওকে, একটু রেস্ট নিয়ে নে, আমি পরে আসছি। বলে রিদ্ধি চলে যায়। সায়রা দরজা লক করে বেডে গা এলিয়ে দেয়। তার এটা ভাবতে কান্না আসছে, তাকে এ বাড়িতে 24 ঘন্টা আশালের সামনে থাকতে হবে। ইচ্ছা করছে চিৎকার করে ভ্যা ভ্যা করে কান্না করতে। বেশ কিছুক্ষণ আশাল থেকে কিভাবে দূরে থাকবে তা ভেবে বেড থেকে উঠে পড়ে ফ্রেশ হতে। শাওয়ার নিয়ে বের হয়ে সায়রার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পিঠের ফিতাটা বাঁধার চেষ্টা করছে। সায়রার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, তাতে পিঠ ভিজে আছে। পিঠে পানির বিন্দুগুলো মুক্তোর মতো জ্বলজ্বল করছে। কেউ সায়রাকে বারান্দা থেকে নিজের মন উজাড় করে দেখে যাচ্ছে। তার কাছে অসম্ভব সুন্দর লাগছে মুহূর্তটাকে। সে নিজের চোখের মাঝে বন্দি করে রাখতে চাইছে। তার নেশা ভরা দৃষ্টি সায়রা দিকে নিক্ষেপ করছে। তার শ্বাস খুব দ্রুত ওঠানামা করছে, বুকের মাঝে চিনচিন ব্যথা করছে। বুকের বাঁ পাশে সে হাতে রেখে চোখ বন্ধ করে বলতে লাগে, তুমি আমার কল্পনা চঞ্চলা হৃদয়হরণী, তুমি শুভ্র, তুমি স্নিগ্ধ রূপমোহিনী। হঠাৎ সায়রার মনে হলো কেউ তার দিকে তাকিয়ে আছে। সে সাথে সাথে পেছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে সে দেখতে পায় না। সায়রার মনের মধ্যে এক ভয় কাজ করছে। আস্তে আস্তে সে বারান্দা দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। একটু আগে তো মনে হচ্ছিল যে এখানে কেউ ছিল, তাহলে এত দ্রুত কোথায় চলে গেল? সায়রার মনে অনেক প্রশ্ন জাগে। এমন সময় কাজের লোক এসে জানায় নিচে রিদ্ধি লাঞ্চ করতে ডাকছে। সায়রা নিচে চলে আসে। বিকেলে সায়রের ফ্রেন্ড সার্কেল আসে, সবাই একত্রে গার্ডেনে আড্ডা দিচ্ছিল। সেখানে রিদ্ধি, সায়ন সবাই ছিল। সায়রিও সায়রাকে নিয়ে যায় তার ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচয় করাতে। সায়রি এক এক করে সবার নাম বলছে, সায়রা তাদের সাথে কুশল বিনিময় করছে। সায়রির এক ছেলে বন্ধু সায়রাকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, সায়রার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে সায়রার দিকে হাত বাড়িয়ে বলল, সায়রা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াবে, তার আগে কেউ পেছন থেকে সায়রার হাত আটকে ধরে নিজের হাতের মাঝে নিয়ে নেয়। সায়রা ঘাড় ঘুরে দেখে আশাল, চোখে ভয়ঙ্কর রাগ। সায়রার ভয়ে চোখ বড় বড় হয়ে যায়। ভয়ে সায়রা একদম সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এই ছেলের বাজেভাবে তাকানো আশালের চোখের আড়াল হয়নি। আশাল সায়রার কোমরে ধরে একদম নিজের কাছে টেনে বুকের সাথে মিশে নেয়। রীতি ভয়ে ঢুকিয়ে। সায়ন মাথা চুলকাতে চুলকাতে নিচু স্বরে বলে, अब तो आ गया। আশাল নিজের রাগ চেপে মুখের হাসির রেখা টেনে দাঁতে দাঁত চেপে সায়রার দিকে তাকিয়ে বলে, উনি সায়রা, মিসেস সায়রা আরসাল খান। আর কিছু জানার আছে? ছেলেটি আশালের রাগি চোখে দেখে তারই মাথা নাড়িয়ে না বলে। আশাল সায়রা হাত ধরে টেনে বাড়ির ভেতর নিয়ে যেতে লাগে। আশাল এমন ব্যবহারে সেখানে থাকা সবাই হা করে তাকিয়ে থাকে। আশাল তার সায়রাকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে এসে বেডে ছুঁড়ে মারে। সায়রা ভয়ে ঢোক গেলে বেড থেকে উঠে আস্তে আস্তে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়ায়। ভয়ে মনে মনে বলতে লাগে, আমার সারা জীবন এই টানা হেঁচড়াতেই যাবে। কোন শয়তানের পাল্লায় পড়লাম আমি? আশাল ধপ করে দরজা বন্ধ করে দেয়। এতে সায়রার বুক কেঁপে ওঠে। আশাল ভয়ঙ্কর রেগে আছে। সে আস্তে আস্তে সায়রার দিকে এগিয়ে আসছে। আশাল যত এগোচ্ছে সায়রার হার্টবিট ততই বাড়ছে। মনে হচ্ছে এখনই হার্টবিট বাড়িয়ে বাহিরে বেরিয়ে আসবে। আশালের এক হাত সায়রার কোমরে, অন্য হাত সায়রা 2 হাত আটকেছে। সায়রা একদম দেয়ালের সাথে আটকে আছে, নড়চড় করতে পারছে না। তার হার্টবিট খুব দ্রুত চলাচল করছে। আশালের এতটা কাছে আসায় তার ঘন ঘন গরম নিঃশ্বাস একদম সায়রার মুখের ওপর পড়ছে। সায়রার শরীর কাঁপছে থরথর করে। তার মধ্যে লজ্জা, ভয়, অসহ্য অনুভূতি একসাথে কাজ করছে। সায়রা চোখ মুখ খিচিয়ে বন্ধ করে আসছে। আশাল মুখ ফু দিয়ে সায়রার কাঁধ থেকে চুল সরিয়ে সেখানে নিজের থুতনি থেকে ফিসফিস আওয়াজে বলল, চোখ খুলো, আমার দিকে তাকাও। সায়রার কথা কানে না নিয়ে নিজের আগের মতোই চোখ বন্ধ করে আছে। আশাল তো দেখে দাঁত কটকট করে বলে, আমার দিকে তাকাতে সমস্যা? আর অন্য কারোর সাথে হাত মেলাতে সমস্যা হয় না? আশালের এমন কড়া কথা সারা আস্তে আস্তে নিজের চোখ খুলে ছোট ছোট করে চোখ করে আশালের দিকে তাকায়। এর আগেও বহুবার আশালকে দেখেছে তার চোখের দিকে তাকিয়েছে, কিন্তু কখনো আজকের মতো এমন অনুভূতি কাজ করেনি। তার এই অদ্ভুত সুন্দর এই চোখ রাগের সাথে এক অন্যরকম অনুভূতি। কি অনুভূতি তার সায়রার ঠিক জানা নেই। নিজের ঠোঁটের এই তিলটা
অদ্ভুত সুন্দর, যে কোনো মেয়েই তার মায়া পড়বে। এই চোখে যে কেউ ডুবতে চাইবে। কিন্তু আরশাল এই হিংস্র রূপ আর তার প্রতারণার কথা মনে করে সায়রা আরশাল থেকে দূরে সরার জন্য ছটফট করতে লাগে। আরশালও নাছোড়বান্দা, সে সায়রাকে ছাড়বেই না। এদিকে সায়রাও তার সর্বোচ্চ শক্তি নিয়ে আরশাল থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে। একসময় আরশালের শক্তির সাথে না পেরে রেগে বলতে লাগে, আমার যার সাথে মন চায় তাই করব, তাতে আপনার কি? কই, আমি তো আপনার জীবনে কোনো দখলদারি করি না। তাহলে আপনি কেন বারবার আমার জীবনে সবসময় নিজের অধিকার খাটান? আমাকে ছাড়েন বলছি, না হয়। আরশাল সায়রাকে নিজের আরো কাছে টেনে এনে বলতে লাগে, না হয় কি? বল, না হয় তুমি কি করবে? তোমাকে কোনো ছেলে বাজেভাবে চেক আউট করবে আর আমি তাকে ছেড়ে দেব? নো, নেভার। তোমার দিকে এভাবে তাকানোর শাস্তিও সে পাবে, আর এই শাস্তিটাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে। সায়রা আগের চেয়ে দ্বিগুণ রেগে চিৎকার করে বলতে লাগে, এর চেয়ে বেশি আপনি আর কি পারেন? আপনার মধ্যে তো মনুষ্যত্ব বোধ নেই। অন্য কেউ আমার কাছে আসলে আপনি সহ্য করতে পারেন না, তাহলে কেন আপনি নিজে অন্য মেয়েদের কাছে যান? হোয়াট? আমি অন্য কোনো মেয়ের কাছে চাই মানে? ব্যাপারটা ক্লিয়ার করো। আপনি অবুঝ না যে ক্লিয়ার করতে হবে। যদি আপনি এমন কিছু করতে পারেন তাহলে আমিও অন্য কারোর সাথে সম্পর্কে যেতে পারবো। আমিও বয়ফ্রেন্ড। আরশাল সায়রার ঠোঁটে আঙুল রেখে শীতল কণ্ঠে বলে, হুশ, যা বলছিলে তা সেখানেই স্টপ করো। তোমার দিকে যদি কেউ বাজে নজরে তাকায় তাহলে আমি তার চোখ উঠিয়ে ফেলবো। সেখানে বয়ফ্রেন্ড তো অনেক দূরের কথা। তুমি আমার, শুধুই আমার। তোমার শরীর, রুহু, রূপ সব কিছু আমার জন্য, মাইন্ড ইট। বলে সায়রাকে ছেড়ে দূরে ঠেলে দিয়ে রেগে হনহন করে চলে যায়। কিন্তু অন্য কোনো মেয়ের কাছে যাওয়ার ব্যাপারটা তার মাথায় ঘুরঘুর করছে। সায়রা কি বলতে চাইছিল তা কিছুই বুঝতে পারছে না। এদিকে সায়রা আরশালে যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে যেতেই বড় বড় শ্বাস নিতে লাগে। আর নেবেই বা না কেন? তার উপর যে বেশ বড় সড়ো 6 ফিটের আরশাল নামে ঝড় চলে গেল। রাতে সায়রা নিজের রুমে বসে উপন্যাস পড়ছিল। এমন সময় আদি দৌড় দিয়ে এসে সায়রার কোলে মাথা রাখে। আদিকে দেখে মনে হচ্ছে তার বেশ মন খারাপ। সায়রা মুচকি হেসে বইটা পাশে রেখেই আদির মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কি হয়েছে? আমার বাবার মন খারাপ কেন? আদি মুড খারাপ করে আদো আদো স্বরে বলে, মাম্মাম, আম্মু আমাকে বকা দিয়েছে। সায়রা আদিকে নিজের কোলে নিয়ে জড়িয়ে ধরে বলতে লাগে, কেন দি? আমার বাবাইকে বকা দিয়েছে? দি আসুক, দিকে অনেকগুলো বকা দিয়ে দিব। আমি শুধু আম্মুকে আমার সাথে একটু ডান্স করতে বলেছি, তাই বকেছে। বাবাই, তুমি তো জানো আম্মু অসুস্থ, তাই আম্মু এমন করে। তাহলে কি তুমি আমার সাথে ডান্স করবে মাম্মাম? প্লিজ মাম্মাম, না করো না প্লিজ। সায়রা আদির রিকোয়েস্ট আর ফেলতে পারলো না। আদি গান প্লে করে, বেবি সার্ক ডুহ ডুম, সিস্টার সার্ক ডুহ ডুম, ব্রাদার সার্ক ডুহ ডুম, মাম্মা সার্ক ডুম ডুম, ড্যাডি সার্ক ডুম ডুম, শার্ক অ্যাটাক আহ, সুইম অ্যাওয়ে ফ্রম দ্য শার্ক দুমদম। সারা আর আদি বেডে উঠে হাত উঁচু করে লাফিয়ে লাফিয়ে উড়াধুরা নাচছে। হঠাৎ কারো হাসির শব্দে সারা থেমে যায়। পেছনে তাকিয়ে দেখে আরশাল বারান্দার দরজায় দাঁড়িয়ে কিটকিটিয়ে শব্দ করে হাসছে। সায়রা তা দেখে কপালে চোখ চলে যায়। সায়রা লজ্জায় কি দিয়ে মুখ ঢাকবে তা খুঁজছে। হোনাটাও কাছে নাই, তাই কামিজের গলা নিয়ে টানটানি শুরু করে। মূলত তার চেষ্টা কামিজের গলা টেনে মুখ ঢাকবে, কিন্তু কামিজ মুখ পর্যন্ত পৌঁছাচ্ছে না। আরশাল সায়রার এই বোকামি দেখে দ্বিগুণ জোরে শব্দ করে হাসতে লাগে। এবার সায়রা চোখ মুখ ছোট করে ফেলে। আরশাল তা দেখে নিজের হাসি থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে তা পারছে না। আরশাল আদি আরশালের দিকে তাকিয়ে বলে, দিলে তো পাপ্পা তুমি সব শেষ করে। আমি আর মামাম কত মজা করছিলাম, তুমি কেন আসলে পাপা? আরশাল আদিলের কাছে এসে তার সামনে বসে সায়রার দিকে তাকিয়ে বলে, তোমার মাম্মামকে সারপ্রাইজ দিতে এসেছি। আদি খুশি হয়ে বলে, সারপ্রাইজ? আমিও দেখবো পাপ্পা কি সারপ্রাইজ। না পাপা, এটা শুধু মাম্মামের জন্য। তুমি এখন যাও, আমি মাম্মামের সাথে কথা বলবো। না না পাপ্পা, আমি সারপ্রাইজ দেখবো, প্লিজ পাপ্পা। যদি তুমি এখন যাও তবে তোমাকে কাল অনেকগুলো চকলেট দিব। আদি খুশি হয়ে বলে, সত্যি পাপ্পা? আদি খুশিতে নাচতে নাচতে যায়। সায়রা যেতে নেয়। পেছন থেকে আরশাল সায়রা হাত টেনে ধরে বলতে লাগে, আমি কি তোমাকে যেতে বলেছি? সায়রা ভয়ে মাথা নিচু করে না বোধক মাথা নাড়ায়।
আশাল তার দিকে হাঁচকা টান মেরে বুকের মাঝে নিয়ে ঠোঁটে চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলতে লাগে, আমি তো একদমই জানতাম না আমার বউয়ের এত ট্যালেন্টও রয়েছে। সায়রা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, দেখেন, বলো, তোমাকে দেখছি আর তোমার ফর্সা কোমরও। সায়রা কামিজ টান দিয়ে ঠিক করে বলে, আপনি একটা অসভ্য। তুমি হতে বাধ্য করেছো। সায়রা কাঁদো কাঁদো হয়ে বলল। আপনি আমার রুমে কেন এসেছেন বলুন তো? সায়রাকে আরো কাছে টেনে বলে, আমার বাড়ি, আমার রুম, আমার বউ, আমি এখানে থাকবো না তো কে থাকবে? বাই দ্য ওয়ে, তোমার জন্য সারপ্রাইজ ছিল। সায়রা ভ্রু কুচকে বলে, সারপ্রাইজ? বলে আশাল সায়রার সামনে একটি ভিডিও রেকর্ডিং চালু করে। সায়রার তা দেখে ভয় কাঁপতে লাগে। ভিডিওতে দেখা যাচ্ছে সে শায়রির ওই বন্ধুকে মারছে। আশার সাথে আর একজন লোকও আছে। ছেলেটার চোখ নীলচে হয়ে গেছে। সায়রার দিকে যে হাত বাড়িয়েছিল সে হাত ফেটে রক্ত ঝরছে। সায়রার দেখতে না পেরে চোখ বন্ধ করে ফেলে। আশালও ভিডিও অফ করে দেয়। সায়রা ভাঙা ভাঙা কণ্ঠে বলে, আপনি কি মানুষ? আপনার মাঝে কি কোনো মনুষ্যত্ব বোধের ছিটাফোঁটাও নেই? আপনি এসব দেখিয়ে কি প্রমাণ করতে চান যে আপনি খুব হিংস্র? এইসব দেখে আপনার প্রতি আমার ঘৃণা আরো বাড়ে। আশাল সায়রার হাত আরো শক্ত করে চেপে ধরে বলে, এসব দেখিয়ে আমি এটাই প্রমাণ করতে চাই তোমার জন্য আমি কতটা হিংস্র হতে পারবো। তোমার দিকে কেউ হাত বাড়ালে তার পরিণতি এমন ভয়ঙ্করই হবে। এতে তুমি আমাকে ভালোবাসো আর ঘৃণা করো। আমার কাছে আপনি কোনোদিন ভালোবাসা পাওয়ার আশা রাখিয়েন না। তা কোনোদিন পাবেন না। আমি সর্বদাই আপনাকে ঘৃণা করি আর তাই করব। তুমি আমাকে ঘৃণা করো তাতে কিছু যায় আসে না। তুমি আমার এটাই যথেষ্ট। বলেই সায়রাকে ধাক্কা দিয়ে চলে যায়। সায়রা বেডের সাথে হালকা আঘাত পায়, কিন্তু আশালে নিজের জেদের কারণে তার চোখে পড়ে না। সায়রা মাথায় কামড় দিয়ে দাঁড়িয়ে থাকে। সায়রা ব্যথায় কোমর ধরে দাঁড়িয়ে থাকে। রাতে সায়রা আদিকে বুকে নিয়ে জড়িয়ে ঘুমিয়ে আছে। আজ আদি বায়না করেছে সে তার মাম্মামের সাথেই ঘুমাবে। তাই সায়রাও মানা করে না, কারণ আদিকে তার নিজের কাছে রাখতে তার বেশ ভালো লাগে। পুরো রুম অন্ধকার। ঘড়িতে রাত 12টা বাজতে চলেছে। বারান্দার দরজাটা খোলা, বারান্দা থেকে শীতল হাওয়া আসছে। আকাশ কালো মেঘে ভরা, মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হবে। আশার রুমের বারান্দা দিয়ে সায়রা রুমে প্রবেশ করে। রুমের ফেরি লাইট অন করে এর আলতোতে পুরো রুম হালকা আলোকিত হয়ে যায়। আশাল আদির পাশে শুয়ে আলতো করে নিজের হাতের মাঝে সায়রার হাত নিয়ে নেয়। সায়রার হাতের উল্টা পাশে নিজের ঠোঁট ছোঁয়ায় আশাল। গভীরভাবে নিজের রূপমোহিনীকে দেখছে আর বারবার তার মায়ায় আটকে যাচ্ছে। সে যে বড্ড ভালোবাসে এই মেয়েটাকে। সে চায় তার রূপমোহিনীকে ভালোবাসতে। সে চায় নিজেদের সম্পর্ক স্বাভাবিক করতে, কিন্তু সায়রার উল্টো পাল্টা কাজ আর নিজের রাগের জন্য সেটা করতেই পারে না। রাগ এমনই এক জিনিস যা একবার কারো উপর হাবিত হলে তার সামনে যত যাই হোক না কেন কোনো কিছুর পরোয়া করে না। আশালের রাগটাও তাই। সে বারবার নিজের রাগের কারণে সায়রাকে আঘাত করে বসে, কিন্তু তাই বলে এই না যে সায়রাকে ভালোবাসে না। সে তার রূপমোহিনীকে খুব ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। তার ভালোবাসা না আছে কোনো সীমানা, না আছে কোনো অন্ত। কিন্তু মাঝে মাঝে সায়রার ব্যবহারে আর কথায় আশালের রাগ বাড়িয়ে দেয়। সায়রা খুব বেখেয়ালি, একটু বেশি বেখেয়ালি। তাই তো নিজের আশেপাশে কোনো কিছুই খেয়াল করে না। আশাল সায়রার গালে হাত ছুঁয়ে শান্ত স্বরে বলতে লাগে, তোমার রাগ, অভিমান, ঘৃণা সবটা মেনে নিতে পারবো, শুধু তোমার দূরে যাওয়াটা মানতে পারবো না। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি আমার রূপমোহিনী। সকালে সবাই ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। সায়রা শাওয়ার নিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট টেবিলের দিকে আসছে। আজ খুব বেশি লেট হয়ে গেছে। এতটাই গভীর ঘুমে ছিল যে এদিকে এতটা বেলা হয়ে গেছে সেদিকে তার খেয়ালই ছিল না। সায়রা চেয়ারে বসতে বসতে বলে, শুভ সকাল। সবাই মুচকি হেসে উত্তর দেয়। রিদ্ধি সায়রার প্লেটে খাবার তুলে দেয়। আশাল কফির কাপে ঠোঁট ছুঁয়ে সায়রার দিকে তাকায়। সায়রা আশালের দিকে একবার চোখ তাকিয়ে ফিরিয়ে নিয়ে ব্রেকফাস্টে মন দেয়। শায়রি মুখে ব্রেড ঢুকাতে ঢুকাতে বলতে লাগে, বালিকা বধূ ভাবি, উপস সরি ভাবিপু, একটু পর রেডি হয়ে নিও, সবাই একত্রে শপিংয়ে যাব। না না, আমি যে কি করব? আমি না হয় আদিকে নিয়েই বাসায় থাকবো। ভাবিপু, আদিও তো সাথে যাবে, আর তাছাড়া তুমি না গেলে আমিও যাব না। রীতি পাশ থেকে বলতে লাগে, চল না শায়রু, এমন করছিস কেন? তুই না গেলে শায়রিও যাবে না, প্লিজ চল না। সায়রা আর নাড় করতে পারে না। সায়রা বলে, ওকে ওকে দি, আমি যাব। শায়রি পাশ থেকে সায়রাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ভাবিপু। সায়রা মুচকি হেসে বলে, মোস্ট ওয়েলকাম।
এই সব কিছু সায়নের মামি নীলুফা বেগমের যেন ভালো লাগলো না। উনি নাস্তা না করে মুখ কালো করে উঠে যায়। সেদিকে কেউ খেয়াল না করলেও সায়রা ঠিকই খেয়াল করেছে। আরশাল কফির কাপে চুমুক দিয়ে শায়রির উদ্দেশ্যে বলে, আমিও তোদের সাথে যাব। লাইক সিরিয়াসলি দাদা ভাই, তুমি আমাদের সাথে যাবে? কিন্তু তুমি তো বলতে তোমার এই শপিংয়ে ঘোরাঘুরি একদম পছন্দ না, হঠাৎ আজ কি হলো? শায়রি ভ্রু নাচিয়ে নাচিয়ে বলতে লাগে। আশাল নিউজ পেপারে মন দিয়ে বলে, তোরা সবাই একা যাচ্ছিস তাই বললাম। আমাদের জন্য যাচ্ছ নাকি ভাবিপুর জন্য যাচ্ছ আমরা ঠিক কি বুঝতে পারছি? বলে রিদ্ধি শায়রি কিটকিটি হাসা শুরু করে দেয়। আশাল টেবিল ছেড়ে উঠে উপরে চলে যায়। সায়রা কাঁদো কাঁদো ফেস নিয়ে মনে মনে বলতে লাগে, বাড়িতে কি কম ছিল, এখন শপিংয়েও সাথে যাবে? আমার তো শান্তি বলতে নেই। আমার শান্তি এই লোক হারাম করে দিয়েছে। হে আল্লাহ, দূরে ফেলো, আমি উপরে চলে আসি, না হয় মাটি ফাঁক করে দাও, আমি ভেতরে ঢুকে পড়ি, না জানি আজ কি কি হবে। সায়রা রেডি হয়ে বাইরে আসতে দেখে আশাল দাঁড়িয়ে আছে। তার পাশেই একটা লোক দাঁড়িয়ে আছে। এই লোকটি আর কেউ নয়, কালকের ভিডিওতে আশালের সাথে যে শায়রির বন্ধুকে মারছিল ওই লোকটি। সায়রাকে দেখে ওই লোকটি নিজের হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগে, হ্যালো ভাবিজি, আমি নিহাল, আরসালের বন্ধু। সায়রা ভয়ে ভয়ে আশালের দিকে তাকাচ্ছে, না জানি আশাল আবার কি করে বসে তাই। সায়রার এমন চাহনি দেখে নিহালও আশালের দিকে তাকায়। দেখে আশাল ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে নিহালের দিকে। নিহাল শব্দ করে হেসে বলে, রিল্যাক্স লাভার বয়, আমি মজা করছিলাম। আশাল নিহালের কাঁধে হাত রেখে বাঁকা হেসে বলে, এমন মজা দ্বিতীয়বার করলে এর ফল ভালো হবে না। আমার সাইরাকে দেখার স্পর্শ করার অধিকার কেবলমাত্র আমারই রয়েছে। নিহাল আশালের এমন পজিটিভনেস দেখে হাসতে লাগে। সায়রা লজ্জায় মাথা নিচু করে আশালকে উদ্দেশ্য করে আলতো স্বরে বলতে লাগে, ঋদ্ধিদি, শায়রি, ওরা সবাই কোথায়? বাকি সবাই চলে গেছে, তুমি আমার সাথে যাবে? আশালের এমন কথা শুনে সারা মাথা তুলে আশালের দিকে তাকায়। তার বেশ কান্না আসছে। সবাই কি করে তাকে লোকের কাছে ফেলে চলে গেল? তাদের মনে কি একটু দয়া মায়া নাই? সারা কাঁদো কাঁদো গলায় বলে, আপনার সাথে যাব মানে? কেন, শুনতে পাওনি? না মানে আর কি, আমার তো ঋদ্ধিদি আর শায়রির সাথে যাওয়ার কথা ছিল। রিদ্ধি সায়নের সাথে চলে গেছে, তারা নাকি অন্য কোথাও যাবে। তাদের নাকি কিছু কাজ আছে, তা শেষ করে শপিং মলে আসবে। আর সায়রি আদিল সাথে কিছু সময় পূর্বে বেরিয়েছে। সায়রা সব শুনে কান্না আসছে। এখন কি করে হিটলারের সাথে যাবে? ইচ্ছে করছে চিৎকার করে ব্যয় ব্যয় করে কান্না করতে। এই লোকের জন্য তার কোনোদিন শান্তি হবে না। মনে মনে সায়রা আশালকে বকতে বকতে গাড়ির ভেতর যেয়ে বসে। আশালও পেছন সিটে সায়রার পাশে একদম তার গা ঘেঁষে বসে। সায়রা ছোট ছোট চোখ করে তার রাগী দৃষ্টিতে আশালের দিকে তাকিয়ে বলে, আপনি এখানে বসলে গাড়ি চালাবে কে? কেন নিহাল, হোয়াট? আজকাল কি কানে কম শুনছো? ডক্টরের কাছে নিয়ে যাব? তারা বিনবিন করে বলে, আমার কান্না মাথা শিওর নষ্ট হয়ে যাবে, আর এর পেছনে পুরো অবদানও আপনারই থাকবে। আশালের কান পর্যন্ত সায়রার এই মিনমিন করা আওয়াজটি কই ঠিকই পৌঁছায়। আশাল মুচকি হেসে সায়রার কানের কাছে নিজের মুখ এনে ফিসফিস করে বলতে লাগে, মাথা নষ্ট হলেও আমি তোমাকে ছাড়ছি না। যেমনই থাকো না কেন, তুমি আমারই থাকবে। সায়রার এবার নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছা করছে। সায়রা রেগে জানলার কাছে ঘেঁষে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। আশালও সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সায়রার কোমর টেনে নিজের কাছে এনে একদম বুকের সাথে মিশিয়ে নেয়। সায়রা শত চেষ্টা করে ছুটতে পারছে না, নিজের পুরো শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আশাল আগের মতোই নিজের সাথে চেপে ধরে আছে। এদিকে নিহাল সামনে তাকিয়ে হেসে বলছে, লাভ বার্ডস, তোমরা তোমাদের মতো এনজয় করতে পারো, আমি কিন্তু পিছনে তাকাচ্ছি না। সায়রা লজ্জায় মাথা নিচু করে ফেলে। আশাল সিটে ভালো করে শরীর হেলিয়ে দিয়ে সায়রার কাঁধে মাথা পুরোপুরিভাবে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে সায়রার চুলের সুবাস নিতে লাগে। শপিং মলের সামনে গাড়ি থামতেই সায়রা দেখে ঋদ্ধি, সায়ন, সায়নী, আদিল দাঁড়িয়ে আছে। সায়রা গাড়ি থেকে নেমে তাদের কাছে যায়। সায়রাকে শায়রি আদিলের সাথে পরিচয় করিয়ে দেয়। হঠাৎ দূর থেকে আদি হাতে ক্যান্ডি নিয়ে মাম্মাম বলে দৌড় দিয়ে সায়রাকে জড়িয়ে ধরে। সায়রাও আদিকে কোলে তুলে নিয়ে তার গালে চুমু খায়। আদি আদো আদো গলায় বলতে লাগে, জানো মাম্মাম, আমি তোমাকে কত মিস করছিলাম। তাহলে আমাকে রেখে এসেছো কেন বাবাই?
আম্মুই তো আমাকে নিয়ে এসেছে। আমি বলেছিলাম তোমার সাথে আসবো, কিন্তু তারা জোর করে আমাকে নিয়ে এসেছে। জানো মাম্মাম, আমরা আজ নানুর বাসায় গিয়েছিলাম মুন আন্টিকে আনতে। সায়রা কপাল কুঁচকে বলে। মুন আন্টি কোথায়? আদি শপিং সেন্টারের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে। ওই যে মুন আন্টি আসছে। সায়রা মনকে দেখে খুব খুশি হয়ে যায় যে বেশ মিস করেছিল মনকে। মন ব্রু নাচিয়ে বলে, কেমন আছিস বালিকা বধূ? প্লিজ ইয়ার, ওই নামে একদম ডাকবি না। তুই বালিকা বধূ তো তোকে কি বলবো? সায়রা নাক ফুলিয়ে বলতে লাগে। উফ, তোর সাথে কথা বলাই বৃথা। সবাই দুই বোনে দুষ্টুমি দেখে হাসতে লাগে। তারপর সবাই ভেতরে চলে যায় শপিং করতে। ভেতরে যেতে সবাই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে। সায়রাকে কেনাকাটা করতে শায়রি আর রীতি বেশ জোরাজুরি করে, কিন্তু শায়রার একই কথা, সে কিছু নেবে না, তার সব আছে। আরশাল কত সময় ধরে বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ভেতরে প্রবেশ করে দেখে শায়রা শায়রি আর রীতিকে ড্রেস চুজ করতে হেল্প করছে। তারা বারবার শায়রাকে নিজের জন্য ড্রেস চুজ করতে বলেছে। সায়রা বারবারই তাদের না করে যাচ্ছে। হঠাৎই আদি বায়না ধরে সে আইসক্রিম খাবে, তাই সায়রা আদিকে বাইরে নিয়ে যায়। তাদের পেছন পেছন আরশালও যায়। আরশাল আইসক্রিমের বিল মিটিয়ে সায়রার দিকে তাকিয়ে দেখে সায়রা পাশের একটা শপে পায়েল দেখছে। হঠাৎ আদির কান্নার কারণে তা না কিনে সেখানে রেখে চলে যায়। আরশাল সায়রা আর আদিকে পেছন পেছন চলে যায়, কারণ সে এক মুহূর্তের জন্য সায়রাকে একা ছাড়তে চায় না। সবাই শপিং করে দুপুরে লাঞ্চ সেরে বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। মন, নিহাল, সায়রা আর আরশাল এক গাড়িতে যায়। মন সামনে নিহালের পাশের সিটে বসেছে, আর সায়রা আর আরশাল পিছনের সিটে। সায়রা গাড়িতে বসতেই ঘুমে তলিয়ে যায়, আর সে খুব বেশি টায়ার্ড। সায়রা ঘুমিয়ে গেলে আরশাল তার বুকে টেনে নেয়। সায়রা আরশালের বুকে মাথা রেখে শান্তভাবে ঘুমাচ্ছে। আরশাল বারবার নিজের রূপমোহিনীকে দেখে যাচ্ছে। তার রূপমোহিনীকে ঘুমন্তভাবে আরো বেশি মায়াবিনী লাগে। প্রতিবারই তার মায়ায় পড়ে। সায়রা বিকালে নিজের রুমে বসে তার বান্ধবী মামার সাথে ফোনে কথা বলছে। এই একজনই আছে যার সাথে সায়রা কথা বলা শুরু করলে তার দুনিয়াদারি কোনো কিছুই খেয়াল থাকে না। হঠাৎই সজোরে দরজা খোলায় সায়রা ভয়ে কেঁপে ওঠে। পেছনে তাকিয়ে দেখে সায়নের মামি নীলুফা বেগম দাঁড়িয়ে আছে। সায়রার মা ওকে পড়ে কথা বলবে বলে ফোনটা কেটে দেয়। সায়রা নীলুফা বেগমের কাছে যেয়ে মুখের হাসির রেখা ফুটিয়ে বলতে লাগে, মামি, কোনো দরকার হলে আমাকে ডাকতেন, আমি চলে আসতাম। শুধু শুধু কষ্ট করে আপনি কেন আসতে গেলেন? নীলুফা বেগম রেগে বলতে লাগে, তোমার ভাবখানা তো এমন যে কোনো নবাবজাদি, ঘর থেকে তো বের হবার কোনো নামই নেই। এই বাড়িতে এসেছো তো বাড়ির কাজে হাত লাগাও, এমন মহারানীর মতো থাকলেই তো হবে না। নীলুফা বেগমের কথায় সায়রা চোখ চকচক করছে। মনে হচ্ছে এখনই চোখ থেকে জল গড়িয়ে পড়বে। কোনো মতে ঠোঁট কামড়ে ধরে নিজের চোখের জল আটকানোর চেষ্টা করছে। সায়রা মাথায় হাঁ বদক নাড়িয়ে রুম থেকে বের হতে নেয়। এমন সময় পেছন থেকে নীলুফা বেগমের ডাক পড়ে। সায়রা থেমে পেছনে ঘুরে দাঁড়ায়। নীলুফা বেগম চোখ মুখ শক্ত করে বলতে লাগে, নিচে যে আবার বলো না আমি বলেছি। আর হ্যাঁ, আমাকে মামি ডাকার কোনো দরকার নেই। আমি সায়ন, সায়রি, আরশালের মামি, তোমার মামি নই, মনে থাকে যেন। সায়রা নিজের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, জি, মনে থাকবে। বলেই নিচে কিচেনে চলে যায়। কিচেনে যেতে দেখে মুতাহা বেগম বিকেলের নাস্তা রেডি করছে। সায়রাকে দেখে মুতাহা বেগম পুরি ভাজতে ভাজতে বলতে লাগে, কি ব্যাপার মা, তুমি এখানে? কিছু লাগবে? সায়রা আমতা আমতা করে বলে, না আন্টি, আসলে ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম আপনাকে একটু হেল্প করি। আমাকে হেল্প করতে হবে না মা, আমি সব সামলিয়ে নেব। আর হ্যাঁ, এবার মা বলার অভ্যাস করে নাও। আন্টি ডাকলে কেমন যেন মনে হয়। তুমি তো আমার মেয়েই। সায়রা হেসে উত্তর দেয়, আন্টি, উপ সরি মা। দুজনই হাসতে লাগে। সায়রা আর মুনতাহা বেশ গল্প করতে লাগে। কিছু সময় আগে সায়রার যে মন খারাপ ছিল তা নিমিষে যেন ঠিক হয়ে যায়। মুনতাহা বেগম সায়রার হাতে নাস্তার ট্রে ধরিয়ে দিয়ে বলে, যাও এগুলো আরশালের রুমে নিয়ে যাও। সায়রা আলতো আওয়াজে বলে, আমি? তুমি কিছুটা সময় আমার ছেলের সাথেও কাটাও। আরশাল হয়তো তোমাকেই খুঁজছে, যাও। সায়রা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। তারপর ট্রে নিয়ে আরশালের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। বাইরে থেকে সব শুনে নীলুফা বেগম রাগে ফুঁসতে লাগে। সায়রা আরশালের রুমের ভেতর যেয়ে ভেতরে উঁকি মেরে দেখতে লাগে আরশাল কি করছে। আরশাল বেশ মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছে। সায়রা রীতি থেকে শুনেছে যখন আরশাল অফিসের কোনো কাজ করে তারা অন্য কোনো কিছুর ধ্যান থাকে না।
তাই সায়রা এই সুযোগটা কাজে লাগাতে আলতো আলতো পায়ে ভেতরে প্রবেশ করে। তারপর টেবিলের উপর যেই ট্রে রেখে চলে আসতে নেবে, ঠিকই সেই সময় পেছন থেকে আরশাল সায়রা হাত টেনে ধরে। সায়রা কাঁদো কাঁদো ফেস করে পেছনে ফিরে মনে মনে বলে, এই রে, যার ভয় ছিল তাই হলো। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আরশাদ সায়রাকে টেনে নিজের কোলে বসিয়ে ঘাড়ে থুতনি রেখে বলতে লাগে, কি ভেবেছিলে আমি কাজে ডুবে আছি আর তুমি এই সুযোগে এসব রেখে পালাবে? তা হবে না জান। এমন তো হতেই পারে না যে তুমি আমার আশেপাশে আছো আর আমি তা বুঝতে পারবো না। তোমার শরীরের এই সুবাসই আমাকে তোমার আগমন বার্তা জানিয়ে দেয়। বলে বেশ কিছু সময় সায়রাকে পেছন থেকে নিজের সাথে জড়িয়ে রাখে। তারপর হঠাৎ সায়রাকে সোফায় বসিয়ে আরশাল নিজের কাভার্ড থেকে একটা ছোট বক্স এনে সায়রার সামনে বসে। সায়রা আরশালের এমন কাজে বেশ অবাক হয়। সে ড্যাব ড্যাব করে আরশালের দিকে তাকিয়ে থাকে। আরশাদ সায়রার বাম পাটা নিজের হাঁটুর উপর তুলে নিয়ে বক্স থেকে পায়েল বের করে তার সায়রার পায়ে পরিয়ে দেয়। পরানোর সময় তার চোখ এক অন্যরকম অনুভূতি ছিল, তার হাত জোড়া কাঁপছিল। সায়রা অবাক চোখে তাকিয়ে বলতে লাগে, এটা তো সেই পায়েলটা যেটা। আরশাল তার আগেই বলতে লাগে, যেটা তুমি শপিং সেন্টারে পছন্দ করেছিলে আদির জন্য, তা নিতে পারোনি। কিন্তু তা আপনি কি করে জানলেন? তোমার উপর আমার সবসময় নজর থাকে। তোমার কোন জিনিস পছন্দ হয়েছে আর তা আমি জানবো না? এমন তো হতে পারে না, তাই না? যে জিনিসের উপর তোমার নজর পড়বে তা শুধুই তোমার। আমার পুরো দুনিয়া তুমি, তোমার পায়ের নিচে দুনিয়ার সকল সুখ এনে দিব। কারণ আমার সবটা জুড়ে শুধুই তুমি, আমার নেশা, পাগলামো, জেদ, সব কিছু তুমি। তুমি আমার রূপমোহিনী। সায়রা প্রথমবার আরশালের প্রত্যেকটা কথা অনুভব করছে। সে অদ্ভুতভাবে আরশালের চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখে নেশা রয়েছে, মায়া রয়েছে, যা সায়রা স্পষ্ট দেখতে পারছে। সে যেন আরশালের নেশায় পড়ে যাচ্ছে, এই চোখের মায়ায় জড়িয়ে যাচ্ছে। না না, আর বেশি সময় আরশালের সাথে থাকা যাবে না, তাহলে সে সত্যি তার জালে আটকিয়ে যাবে। সে তাড়াতাড়ি করে সোফা থেকে উঠতে নেয়। তার আগেই আরশাল সায়রার কোমর জড়িয়ে নিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। সায়রার চোখে চোখ রেখে বলে, সব সময় এমন পালাও কেন? তুমি কি বোঝো না আমি তোমার জন্য কতটা, তোমার জন্য তৃষ্ণার্ত? বলেই সায়রা আরো কাছে আসতে নেয়। এর আগে হঠাৎ করে দরজা খুলে দৌড় দিয়ে সে সায়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে আরশালকে জড়িয়ে ধরে বলতে লাগে, ইউ নো হাউ মাচ আই মিসড ইউ। না ফোন ধরো না মেসেজের কোনো উত্তর দাও, সত্যি তুমি পাল্টিয়ে গেছো। সায়রা বড় বড় চোখ করে দেখছে। তার মনে কোথাও কষ্ট হচ্ছে, অসহ্য যন্ত্রণা। মনে হচ্ছে কেউ তার কলিজে হাত দিয়েছে। পুরনো গা আবার নতুন করে জেগে উঠেছে, কারণ এই মেয়ে তার অচেনা না। সায়রা নিজের চোখের সামনে আরশালের সাথে অন্য কোনো মেয়েকে এভাবে জড়িয়ে থাকতে দেখে বেশ কষ্ট হচ্ছে। সে পারছে না এই দৃশ্য নিজের চোখের সামনে দেখতে। তার এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে মেয়েটার চুল টেনে ছিঁড়ে ফেলতে। সায়রা সেখান থেকে রেগে চলে যায়। সায়রা যেতে আরশাল মেয়েটাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে বলতে লাগে, কি করছিস নেহা? তুই জানিস আমার এইসব একদম পছন্দ নয়। তোকে কতবার বলেছি আমাকে এভাবে হুটার জড়িয়ে ধরবি না, তারপরে কেন এইসব? নেহা নিজেকে সামলে বলতে লাগে, আসলে আরশাদ, তোকে এতদিন পর দেখে এক্সাইটমেন্টে জড়িয়ে ধরেছি, সরি। ইটস ওকে, নেক্সট টাইম খেয়াল রাখবি। বলে আরশাল রুম থেকে রেগে চলে যায়। নেহা রহস্যজনকভাবে বাঁকা হাসে। এদিকে সায়রা বারান্দায় দাঁড়িয়ে আছে। কিছু সময় পূর্বেই সন্ধ্যার আজান দিয়েছে। চারিদিক অন্ধকার হয়ে আছে, হালকা বাতাস ছেড়েছে, মনে হচ্ছে প্রচুর ঝড় হবে আজ। সায়রা খোলা চুল বাতাসে বারবার মুখে এসে পড়ছে। আজ যে সায়রার মনেও ঝড় উঠেছে, তার খুব কান্না আসছে। ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে। হ্যাঁ, সে আরশালকে ভালোবাসে না, কিন্তু আরশালকে অন্য কারোর সাথে আবার সহ্য করতে পারে না। আর এই নিহার সাথে তো একদমই না। আরশালের জন্য তার মনে এক অন্য অনুভূতি কাজ করে। কী অনুভূতি তা নিজেও জানে না। আরশালকে অন্য কারোর সাথে ক্লোজলি দেখলে তার জেলাসি হয়, খুব জলে বুকে লাগে। তার ইচ্ছা করে সব শেষ করে দিতে। কেন এমন হয় তার উত্তর সে আজও জানতে পারেনি। আজ আবার সেই পুরনো আঘাত যেন নতুন করে জেগে উঠেছে। 1.5 বছর আগে সেই দিনের কথা সায়রার মনে পড়ে যায়, যেদিন থেকে আরশালকে সে ঘৃণা করতে শুরু করেছে, যাকে বলে চরমভাবে ঘৃণা করা। এসব ভাবতে ভাবতে 2 বছর আগের সেই পুরনো স্মৃতিতে সায়রা ডুব দেয়। অনেক আগের থেকে আরশাল আর সায়রার পরিবারের মধ্যে বেশ ভালো সম্পর্ক। আরশালের দাদা আর সায়রার দাদা বাল্যকাল থেকে বেস্ট ফ্রেন্ড। সেই সূত্রে আরশালদের পরিবারে সায়রাদের বাড়িতে প্রায় আসা যাওয়া হতো। তার উপর ঋদ্ধির বিয়ের পর সম্পর্ক আরও গভীর হয়।
ছোট থেকে আশালকে সায়রা ভয় পেত। আশাল বাসায় আসলে সায়রা পালাতো, কারণ একটাই, আশালের রাগ। ছোট থেকে আশাল বেশ রাগী আর গোমড়ামুখ, তাই সায়রা তাকে বেশ ভয় পেত। কিন্তু আস্তে আস্তে যত সময় যেতে লাগে, সায়রার আশালের প্রতি এক অনুভূতি কাজ করতে লাগে, এক অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগে। আশালের রাগটাও একসময় ভালো লাগতে শুরু করে। আস্তে আস্তে সময় যেতে লাগে, আশালের প্রতি সায়রা সেই অনুভূতিও বাড়তে লাগে। আশালকে লুকিয়ে লুকিয়ে দেখা, তার কথা শোনা, সব কিছুই একটা নতুন মোড় নিতে লাগে। সায়রার ভালো লাগা ভালোবাসায় পরিণত হতে লাগে। আশালকে সে ভালোবেসে ফেলে, কিন্তু আশালকে কখনো নিজের অনুভূতি বলতে পারে না। ভয় হতো, খুব বেশি ভয় হতো, যদি আশালও রেগে যায়, সে সময় সেই রাগটাকে সে কী করে সহ্য করবে। এইসব ভেবে কখনোই নিজের মনের কথা আশালকে বলে না। আশাল হয়তো তার অনুভূতি বুঝতো, আবার হয়তো না। সে সময় সারা সবে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে সাভার কলেজে ভর্তি হয়েছে। দিন ভালোই কাটছিল। হঠাৎ একদিন ক্লাস থেকে বের হতেই কেউ তার হাত শক্ত করে টেনে নিয়ে যেতে লাগে। মনে হচ্ছে বেশ রেগে আছে। সামনে রাগি তাকিয়ে দেখে বেশ সুন্দরী মডার্ন একটা মেয়ে, চোখে মুখে তার ভয়ঙ্কর রাগ, যেন এই মুহূর্তেই সায়রাকে গিলে খাবে। টান দিয়ে এনে সায়রাকে জোরে ধাক্কা দিয়ে সায়রার গালে চড় বসিয়ে দেয়। সায়রা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সব যেন সায়রা মাথার উপর দিয়ে যাচ্ছে। মেয়েটা রেগে বলতে লাগে, এই মেয়ে, তোমার সাহস হয় কি করে আমার আর আলসারের মাঝে আসার? তুমি কি ভেবেছো আলসারকে নিজের দিকে আকর্ষণ করলে সে তোমার হয়ে যাবে? দেখতে তো একটুখানি মনে হয়, কিন্তু এত ঝাঁজ রয়েছে তোমার মধ্যে, জানা ছিল না। কি ভেবেছো তোমার রূপে আলসার তোমার হবে? সে কিছু সময়ের জন্য তোমার রূপের মোহেতে ডুবলেও সারা জীবনের জন্য তোমার থাকবে না। আলসাল আমার, শুধুই আমার। আমাদের মধ্যে আসার চেষ্টাও করো না, এর ফল তোমার জন্য ভালো হবে না। মনে রেখো, আমি নিহা চৌধুরী, এত সহজে তোমাকে আমি ছাড়বো না। সায়রা ভাঙা ভাঙা স্বরে বলতে লাগে, আমি কি করে আপনাকে বিশ্বাস করব? কি প্রমাণ আছে আপনার কাছে যে আরসাল ভাইয়া আপনাকে ভালোবাসে? নিহা নিজের ফোন থেকে কিছু বের করে সায়রার সামনে ধরে, যা দেখে সায়রার মাথায় যেন আসমান ভেঙে পড়ে। চোখ থেকে টপ টপ করে জল ঝরছে। ছবিগুলোতে আরসাল আর নিহা বেশ কাছাকাছি দেখে মনেই হচ্ছে তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক রয়েছে। এসব দেখে নিমিষেই যেন সায়রার সব স্বপ্ন তছনছ হয়ে যায়। আরসালের প্রতি ভালোবাসা নিমিষে ঘৃণায় পরিণত হয়ে যায়। নিহা আবার বলতে লাগে, আলসার তোমাকে ভালোবাসে না, শুধু তোমার মোহেতে পড়ে আছে। মোহ কেটে গেলে ও তোমাকে ছুঁড়ে ফেলবে। ও তোমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে। আমার আলসারের থেকে দূরে থাক। আসলে দূরে থাকবে কি করে? তোমরা মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা তো চাও এমন ধনী ছেলেদের ফাঁসিয়ে বড় বাড়ির বউ হতে। তাই তো তোমার পুরো পরিবার আলসালের পেছনে হাত ধুয়ে পড়ে আছো। যদি সামান্য পরিমাণ লজ্জা থাকে তাহলে আলসাল থেকে দূরে থাকবে। নিয়ে আরো কিছু কথা শুনিয়ে চলে যায়। সায়রা ঠায় সেখানে দাঁড়িয়ে আছে, পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মামা আর মন সেদিন সায়রাকে বাড়িতে নিয়ে আসে। রাস্তায় বারবার তারা সায়রাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সায়রা কোনো উত্তর দেয় না। বাড়িতে এসে দরজা বন্ধ করে বালিশের মুখ লুকিয়ে চিৎকার করে কান্না করতে লাগে। এই প্রথমবার সায়রা এতটা অপমানিত হয়েছে, কেউ তার গায়ে হাত তুলেছে। সে ভুল মানুষকে ভালোবেসেছে। সে যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে গেছে তার কাছে ভালোবাসা পুতুল খেলা। এসব ভেবে সে চিৎকার করে কান্না করতে লাগে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। সায়রা আরশাল থেকে দূরত্বে রেখে চলতে শুরু করে। আরশালকে ইগনোর করতে লাগে। আরশালকে দেখলেই তার ভিতরে ঘৃণা জেগে ওঠে। হঠাৎই একদিন খালি বাড়িতে আরশাল হুট করে আসে। সায়রা সে সময় বই পড়ছিল। আরশাল এসে সায়রার সামনে হাঁটু ভেঙে বসে। আর উপস্থিতি টের পেয়েই সায়রা মাথা তুলে তাকায়। সামনে তাকিয়ে দেখে আরশাল বসে আছে, চুল সব অগোছালো। গোছালো মানুষটা কেমন যেন অগোছালো হয়ে গেছে। চোখগুলো ভয়ঙ্কর লাল রং ধারণ করেছে। আরশাল সায়রার বাহু ধরে সায়রাকে নাড়িয়ে বলতে লাগে, কি হয়েছে তোমার? কেন এমন করছো? কেন আমাকে ইগনোর করছো? কি করেছি আমি? কেন, কিসের শাস্তি আমাকে দিচ্ছ তুমি? সায়রা আরশালের এমন রূপ ভয় পেয়ে যায়। সায়রা আরশাল থেকে চোখ সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কই কিছু হয়নি তো, আমি ঠিক আছি, আর আমি আপনাকে কোনো ইগনোর করিনি। সায়রা, আমি জানতে চাইছি কি হয়েছে। সায়রা কোনো উত্তর দেয় না, তাই আরশাল আরো জোরে জোরে চিৎকার করে বলে, আমি জানতে চেয়েছি কি হয়েছে সায়রা, বলো। সায়রা চিৎকার করে বলে,
জানতে চান তো কি হয়েছে? তাহলে শুনুন। আমার আপনাকে ভালো লাগে না, ঘৃণা হয়, খুব বেশি ঘৃণা হয়। আপনার ক্যারেক্টারটাকে ঘৃণা করি। আপনি একজন ক্যারেক্টারলেস লোক। আরশাল সায়রার প্রত্যেকটা কথা মাথা নিচু করে শুনছিল। সায়রার কথা শেষ হতেই আরশালের দিকে তাকিয়ে দেখে আরশাল রাগে ফুঁসছে। আরশাল নিজের রাগটাকে দমিয়ে সায়রার হাতের বাহু শক্ত করে চেপে ধরে সায়রা ব্যথায় কুকড়ে যায়। আরশাল শীতল কণ্ঠে বলতে লাগে, ঘৃণা করো আমাকে, তাই না? খুব ঘৃণা হয়। এই ক্যারেক্টারলেস লোকের সাথে তোমাকে সারা জীবন থাকতে হবে। আমি এখন সেই ব্যবস্থাই করব। বলে সায়রাকে ছেড়ে চলে যায়। সায়রা কলিজায় চাপ দেয়, কারণ আরশালের রাগের সম্পর্কে তার বেশ জানা আছে, নিশ্চিত ভয়ঙ্কর কিছু করবে। আর তাই হয় পরদিনই আরশালের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসে। সায়রার দাদার কারণে সায়রাকে বিয়েতে রাজি হতে হয়। বিয়ে পড়ানোর সময় আরশাল শক্ত করে সায়রার হাত চেপে ধরে বলতে লাগে, আমার ভালো রূপ দেখেছো তুমি, এবার আমার হিংস্র রূপ দেখবে। আমি কি কি করতে পারি তা দেখবে। তুমি আমার মধ্যে ঘুমন্ত জানোয়ারকে জাগিয়ে দিয়েছো, এর ফল তোমাকে ভুগতে হবে। এখন তুমি আমার, শুধুই আমার। সায়রা বেশ ভয় পেয়ে যায়। তারপর দিন থেকে আরশালে হিংস্র রূপের সম্মুখীন হয়। এই 2 বছরে যে সায়রার কাছে এসেছে তাকেই আঘাত করেছে। সে আর আগের মতো শান্ত আরশাল ছিল না, সাইকো হয়ে গিয়েছে। আর সায়রার ঘৃণাও ধীরে ধীরে শুধু বেড়েছে। ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে গেছে। এই মুহূর্তে সায়রার কাউকে প্রয়োজন, যার বুকের মধ্যে মাথা রেখে বেশ কিছু সময় চিৎকার করে কান্না করবে। তাহলে হয়তো তার কিছুটা শান্তি লাগবে, কিছুটা কষ্ট কম হবে। হঠাৎ কেউ সায়রার কাঁধে হাত রাখতেই সায়রা নিজের আবেগের উপর কন্ট্রোল করতে না পেরে তাকে গভীরভাবে জড়িয়ে ধরে। অন্ধকারে বোঝাই যাচ্ছে না কে সায়রা তার বুকে মাথা রেখে জোরে জোরে কান্না করে যাচ্ছে। কিছু কষ্ট লাঘবের আশায় হয়তো শান্তি লাগবে তাই ভেবে। বাইরে বেশ জোরে ঝড় চলছে। এদিকে অন্য কারো মনেও সায়রার এভাবে জড়িয়ে ধরা ঝড় তুলে দিচ্ছে। হ্যাঁ, সে আর কেউ না, আরশালি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, জোরে বাতাস বইছে। বারান্দার উপর ছাদ না থাকায় বৃষ্টি পানিতে দুজন ভিজে যাচ্ছে। বেশ জোরে বৃষ্টি হচ্ছে, তার সাথে প্রবল বেগে বাতাস বেড়েছে। সায়রা এখনো আরশালের বুকের মধ্যে মুখ লুকিয়ে কান্না করে যাচ্ছে। সে কোথায় আছে, কার বুকে মধ্যে মাথা রেখে কান্না করছে তা এখনো জানে না। নিজের শরীরে পুরোটা ভর তার উপর ছেড়ে দিয়েছে। এদিকে আরশালের বুকের মধ্যে ঝড় উঠছে, মন উথাল পাথাল করছে। সায়রা তার এতটা কাছাকাছি, তার মাঝে অন্যরকম অনুভূতি কাজ করছে। ইচ্ছা করছে এই সময়টাকে এইভাবে ধরে রাখতে, সায়রাকে নিজের বুকের মাঝে এভাবে সারা জীবনের জন্য ধরে রাখতে, তাকে খুব ভালোবাসতে, নিজের মন প্রাণ সবকিছু উজাড় করে ভালোবাসতে ইচ্ছা করছে। এভাবে আর কিছু সময় থাকলে আশাল নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, এমন কিছু করে ফেলবে যা সায়রা মোটেও পছন্দ হবে না। ফলে আরশাল থেকে আরো দূরে চলে যাবে আর তাকে আরো ঘৃণা করবে। তাই আরশাল সায়রার মাথায় হাত থেকে বলতে লাগে, সাইরা কি হয়েছে, এইভাবে কান্না করছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে? হঠাৎ আরশালের কণ্ঠ শুনে সায়রা মাথা তুলে উপরের দিকে তাকায়। দেখে সত্যিই আরশাল। তার মানে এত সময় সে আরশালের বুকের মধ্যে মাথা রেখে এভাবে কান্না করে যাচ্ছিল। এসব ভেবে তাড়াতাড়ি করে সায়রা আরশাল থেকে দূরে সরে যায়। কিছু সময় নিজের মুখ চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তা পারছে না। বারবার গলা ধরে আসছে, কাঁদা চলে আসছে। আরশাল শুধু গভীরভাবে সায়রার প্রত্যেকটা কাজ লক্ষ্য করছে। বেশ কিছু সময় চেষ্টা করার পর সায়রা কান্না থামে। আরশালের দিকে অগ্নি দৃষ্টিতে তাকে বলতে লাগে, আমাকে কেউ কিছু বলেনি। আমার লাইফের সবচেয়ে বড় সমস্যা আপনি। আমার জীবন ধ্বংস করে দিয়েছেন। আমি শুধুই আপনাকে ঘৃণা করি, শুধুই ঘৃণা। এই কয়েকটা শব্দই আসলে ভয়ঙ্কর রাগের জন্য যথেষ্ট ছিল। রাগে আরশালের কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আরশাল বারবার চেষ্টা করছে নিজের রাগটাকে কন্ট্রোল করতে। অবশেষে নিজের রাগের উপর কন্ট্রোল এনে সায়রার দিকে এগিয়েছে, শীতল কণ্ঠে বলে, খুব বেশি সময় ভিজলে অসুস্থ হয়ে যাবে, রুমে গিয়ে চেঞ্জ করে নাও। আরশালের কথা সায়রা না শোনার মতো করে সেখানে দাঁড়িয়ে থাকে। আরশাল আবার বলে, ভিতরে গিয়ে চেঞ্জ করে নাও। আর সায়রা সে সময় ঠায় আগের মতো করে দাঁড়িয়ে থাকলো। এবার আরশালের রাগ সীমানা অতিক্রম করে। আরশাল সায়রার কাছে যে হুট করে সায়রাকে কোলে নিয়ে রুমের দিকে যেতে যেতে বলতে লাগে, তুমি কখনোই ভালো কথার মানুষ নও। তোমাকে সুন্দরভাবে কোনো কিছু বললে তা তুমি কখনোই করতে চাও না। তোমার সাথে এই জোর জবরদস্তি মানায়। আরশালের এই কথাগুলো সায়রার আরো অভিমান বাড়িয়ে দিচ্ছে। সায়রা ভেতরে ভেতরে রাগে ফুঁসতে লাগে। আরশাল আর সায়রার দিকে তাকায় না, রেগে সায়রাকে নিজের সাথে চেপে ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে লাগে। আরশাল সায়রাকে ওয়াশরুমে এনে কোলের থেকে নিচে নামিয়ে দেয়। সায়রা ঠায় আগের মতো রেগে আছে। সে রাগে ভেতর ভেতর সাপে ফুঁসছে, তাও আবার ভয়ঙ্কর ভাবে মনে হচ্ছে এখনই কাউকে খুন করে দেবে। আরশাল সায়রাকে বলতে লাগে,
আমি কাবার থেকে ড্রেস এনে দিচ্ছি, 2 মিনিটে চেঞ্জ করে বাইরে আসো। আশালের এমন কথায় সায়রা ভেতরে রাগ জেদগুলো বের হয়ে আসতে লাগে চোখের গরম পানির মতো। যদি এমন কথায় রাগের কথা না, কিন্তু আশাল হুঠাৎ এমন সায়রার প্রতি নিজের জোর খাটানো সায়রার রাগটাকে বাড়িয়ে দেয়। সায়রার মনের রাগ জেদ সব কষ্টগুলো আশালের উপর ঢালতে লাগে। সায়রা আশালের জামার কলার ধরে রেগে বলতে লাগে, কেন সব সময় আপনার কথাই কেন হবে? কেন আমি আপনার কথায় চলবো? কোন অধিকারে আপনি এমন জোর জবরদস্তি করেন? স্বামীর অধিকারে? যদি তাই হয় তাহলে কেন অন্য মেয়েদের কাছে যান? কেন তাদের নিজের এতটা কাছে আসতে দেন? আমার কাছে কেউ আসলে তা আপনার সহ্য হয় না, তাহলে কেন আপনি নিজের কাছে অন্যদেরকে আসতে দিন? সায়রা কথাগুলো বলছিল আর জোরে জোরে ঝাঁকাচ্ছিল। আশালকে হঠাৎ ধাক্কার কারণে শাওয়ার চালু হয়ে যায়। আশাল সায়রা পুরোপুরি ভিজে যায়। সায়রা কান্না করতে করতে একসময় আশালের পায়ের কাছে হাঁটু ভেঙে বসে কান্না করতে লাগে। আশালকে বাদগ্রুদ্ধ করে দিয়েছে সায়রার কান্না। সে থ মেরে আছে, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। নিজের সবচেয়ে ভালোবাসার মানুষকে এভাবে কান্না করতে দেখে আশাল নিজের শক্তিটুকু হারিয়ে ফেলেছে। সে সায়রার সামনে বসে সায়রা দুগালে হাত রেখে তার মুখ উঁচু করে ধরে সায়রা চোখ বন্ধ করে কান্না করে যাচ্ছে। শাওয়ারের পানিতে দুজন ভিজে একাকার। আশাল সায়রা কপালে নিজের ঠোঁট ছুঁয়ে নিজের বাহু ধরে সায়রাকে আবদ্ধ করে নেয়, কারণ এই মুহূর্তে তার মাঝে কিছু বলার মতো শক্তিটুকু নেই। সে পারবে না সায়রার সামনে কিছু বলতে। সায়রা আশালকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। এই মুহূর্তে সায়রা নিজের মধ্যে নেই। সে চাইছে আশালের বুকের মধ্যে নিজেকে বন্ধ রাখতে, যাতে সব কষ্টে জেলাসির অবসান ঘটে। বেশ কিছু সময় এভাবে অতিবাহিত আশালের বাহু ধরে। এখনও সায়রা বদ্ধ, দুজনারই চোখ বন্ধ। আশাল সায়রা কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, ড্রেস চেঞ্জ করে নাও, এত সময় ভিজলে সর্দি লেগে যাবে, জ্বর হবে। এখন চেঞ্জ করে বের হও, তারপর না হয় বুকের মাঝে সারা রাত জড়িয়ে রাখবো। কথাটা শুনতে সায়রার শরীর শিরশিরে ওঠে। সায়রার ধ্যান ফিরে। লজ্জায় তাড়াতাড়ি আশালকে ছেড়ে তার থেকে দূরে সরে দাঁড়ায়। আশাল শুধু বাঁকা হেসে সেখান থেকে চলে যায়। আর কিছু সময় থাকলে সত্যি সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কারণ এক, সায়রা ভেজা শরীরে, তার উপর তার লজ্জা মাখা ফেস। এই দুটো জিনিস ইগনোর করা আশালের কাছে খুবই কঠিন। সে চাইলেও পরবর্তীতে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। কাবার থেকে সায়রা প্লাজো আর কুর্তি নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে দেয় সায়রার কাছে। নিজেও এটাকে চেঞ্জ করে আবার সায়রার রুমে আসে। বেডে বসে মাথা নিচু করে কিছু একটা ভাবছে। বারবার সায়রা অন্য মেয়ের কথা তোলা আসলে মনে বেশ সন্দেহ জাগে দিয়েছে। সে কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে সায়রা? কি এমন জানে যাতে আশালকে এতটা ঘৃণা করে? আর এই ঘৃণার আড়ালে যে ভালোবাসা আছে তা একটু হলেও সে টের পায়। কিন্তু সায়রার ঘৃণাটাই সব উলটপালট করে দেয়। আশালের রাগটাও সেদিন থেকে সমান ভাগিদার। আচ্ছা, সায়রা কি তাহলে জেলাস নেহাকে নিয়ে? নেহা আসার কারণেই কি আজ একটু আগে এমন রিঅ্যাক্ট করলো? এমন হাজারো প্রশ্নও আশালের মনে জাগছে। হঠাৎই নুপুর পরে একজোড়া পা দেখে পা তুলে উপরের দিকে তাকায়। দেখে সায়রা দাঁড়িয়ে আছে। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। চোখগুলো লাল টকটক হয়ে ফুলে আছে। আশালের ঘোর লাগানো দৃষ্টি সায়রার দিকে। আশাল মুগ্ধ হয়ে সায়রাকে দেখছে। কেউ ঠিক বলেছে, মেয়েদের ভেজা চুল সবচেয়ে বেশি রূপবতী লাগে। সায়রা আশালের এমন দৃষ্টি উপেক্ষা করে সেখান থেকে সরে যায়। বেড বক্সের ওপর থেকে পানির গ্লাস নিয়ে ডকডক করে এক নিঃশ্বাসে শেষ করে ফেলে। আশাল সায়রার পেছনে বলে তয়লা দিয়ে সায়রা চুল মুছে দিতে থাকে। সায়রা সরে যেতে নিলে আশাল শীতল কণ্ঠে বলে, চুল ভালোভাবে না মুছলে সর্দি লেগে যাবে। সায়রা আর নচর করে না, চুপটি করে বসে থাকে। হঠাৎ সায়রা অভিমানী কণ্ঠে বলে ওঠে, আমাকে এতটা সময় দিতে হবে না। আপনার সাথে সময় কাটানোর মানুষ এসে গেছে, তাকেই না হয় এই সময়টা দিন। আশাল সায়রার অভিমানটা বেশ বুঝতে পারছে। আশাল হালকা হেসে বলল, তুমি কি জেলাস ফিল করছো? সায়রা ঠিকঠাক ভাবে বসে গলা ছেড়ে বলে, একদম না, আমি কেন জেলাস ফিল করতে যাব? আশাল তৈলাটা বেডের ওপর রেখে সায়রার পাশ থেকে বিনা জবাবে উঠে যায়। এতে সায়রার মন ছোট হয়ে যায়। সায়রা লাইট অফ করে বেডের কোরবালে জড়িয়ে ধরে আশালকে একা একাই বকতে লাগে আর নিজের চোখের জল ফেলতে লাগে। বেশ কিছুক্ষণ পর কেউ ঘরের লাইট জ্বালাতে সায়রা চোখে আলো লাগায়, কপাল কুঁচকিয়ে পেছনে ফিরে তাকায়। তাকিয়ে দেখে আশাল দরজার সামনে দাঁড়িয়ে আছে, হাতে খাবারের প্লেট। সায়রা আশালকে দেখে আবার উল্টো মুখ করে আগের মতো করে শুয়ে পড়ে। আশাল বেশ বুঝতে পারছে তার রূপমোহিনী বেশ অভিমান করেছে, তাই সে হালকা হেসে খাবারটা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সায়রাকে বেশ কয়েকবার ডাকে, কিন্তু সায়রা কোনো সাড়া দেয় না। ফলে আশালকে বাধ্য হয়ে সায়রাকে টেনে তুলতে হয়।
সায়রাকে টেনে তুলে জোর করে খাইয়ে দিতে লাগে। সায়রা অবশ্য প্রথম দিকে একটু মোছরামুছরি করেছে, কিন্তু পরবর্তীতে আশালের ধমকে একদম চুপ হয়ে ভদ্র মেয়েদের মতো খেতে লাগে। আশাল সায়রাকে নিজ হাতে খাওয়াচ্ছে। আশাল সায়রার মুখে খাবার তুলে দিতে দিতে বলে, আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ের কোনো অস্তিত্ব নেই। আমার জীবনে, আমার হৃদয়ে শুধুই তুমি রয়েছো। তোমার স্থান কখনো কেউ নিতে পারবে না, না আমি কখনো কাউকে এই স্থান নিতে দিব। তোমার যদি নিহাকে নিয়ে প্রবলেম হয়, আমি ওকে কালকেই চলে যেতে বলবো। আমার কাছে তুমি বেশি ইম্পর্ট্যান্ট। তুমি কোনো কিছু নিয়ে ইনসিকিউর ফিল করবে, আমি তা চাই না। সায়রা আশালের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে ইচ্ছা করছে, আশালের প্রত্যেকটা কথায় খুব করে বিশ্বাস করতে, কিন্তু নিজের চোখে দেখা যে সে অবিশ্বাস করতে পারছে না। সায়রা আশালের কথার উত্তরে বলে, আমি মোটেও কাউকে নিয়ে ইনসিকিউর না। উনি বিয়েতে এসেছেন, আমি চাই না উনি চলে যাক আর কোনো সিনক্রেট হোক। আশাল আর কোনো কথা বাড়ায় না। সায়রাকে খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে কপালে নিজের ঠোঁট স্পর্শ করে লাইট অফ করে রুম থেকে চলে যায়। গভীর রাতে হঠাৎ সায়রা ঘুম ভেঙে যায়, গা ঘেমে আছে, বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। ভয়ঙ্কর স্বপ্ন ছিল যা সায়রার রুহ কেঁপে উঠেছে। সে ঢকঢক করে পানি খেয়ে বেড থেকে উঠে বারান্দার দিকে পা বাড়ায়, খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে। হয়তো তার ভেতর অস্থিরতা যাতে একটু কমে। ঠান্ডা বাতাসে সায়রা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে, চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করছে। ঝড়ের পর সবকিছু স্তব্ধ হয়ে আছে, পরিবেশও বেশ শান্ত। হঠাৎই তার কানে কারো গোংরানির আওয়াজ আসে। সায়রার সাথে সাথে চোখ খুলে আশালের রুমের দিকে এগিয়ে যায়, কারণ শব্দটা ওদিক থেকে আসছে। রুমে গিয়ে লাইট অন করে দেখে আশাল চোখ বন্ধ করে গোংড়াচ্ছে। সায়রা তাড়াতাড়ি করে আশালের কাছে যেয়ে তার কপালে হাত দেয়। সায়রা স্পর্শ করে দেখে আশালের শরীর জ্বরে আগুন হয়ে আছে। সায়রা ঠিক এই ভয়টাই পেয়েছিল। স্বপ্নও সে খুব খারাপ দেখেছে, তখন থেকে তার কলিজা চাপ দিয়েছিল। আর এখন আশালের এই অবস্থা দেখে সে বেশ ঘাবড়ে গেছে। তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে পানির বালতি এনে আশালের মাথায় পানি ঢেলে দিতে লাগে, কারণ জ্বর মাথায় উঠলে বেশ সমস্যা হয়ে যাবে। আশালের চোখ এখনো বন্ধ, অচেতন হয়ে আছে সে। সায়রা পানি ঢেলে আশালের মাথা মুছে দিয়ে তাকে মেডিসিন খাইয়ে দেয়। জ্বর একটু কমতে আশাল নিজের চোখ খুলে সায়রার কোলে নিজের মাথা রেখে সায়রার কোমর জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে, জান, মাথায় একটু হাত বুলিয়ে দাও না। সায়রা আশালের মুখে জান শুনে পুরো শখ খেয়ে বসে থাকে। পরক্ষণে নিজেকে সামলে নেয়, আশালে চুলে হাত বুলিয়ে দিতে লাগে। আশাল আগের মতো ঘুম জড়ানো কণ্ঠে বলে, জানো কতটা শান্তি লাগছে। আচ্ছা, তুমি পার্মানেন্টলি আমার কাছে আসবে কবে? জানো তোমার এত কাছে থেকে এতটা দূরত্ব সহ্য হয় না। কবে তোমাকে নিজের করে পাবো বলো না রূপমোহিনী। সায়রা মাথা নিচু করে আছে, তার মধ্যে বেশ লজ্জাবোধ কাজ করছে। ইচ্ছে করছে এখনই মাটিতে মিশে যেতে। আশাল আবার বলতে লাগে, জানো কত প্ল্যান করেছে আমাদের ফিউচার নিয়ে। আমাদের ছোট ছোট বেবি হবে, একদম তোমার মতো কিউট আর তোমার মতোই মিষ্টি। সায়রা এসব কথা শুনে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, গাল লাল হয়ে আছে। আশাল নিজের মতো জ্বরের ঘরে উল্টা পাল্টা বকছে, আর সায়রা ভেতরে বারবার কেঁপে উঠছে এসব কথায়। জ্বর কমতে সায়রা আশালকে বলতে লাগে, আমি না হয় এখন আসি, আপনি ঘুমান। আশাল শক্ত করে কোমর জড়িয়ে ধরে বলতে লাগে, না না, একদম না। আজ তুমি আমার সাথে এখানেই থাকবে। সবাই কি বলবে? তুমি আমার বিয়ে করা বউ, আইন আর ধর্ম মেনে আমাদের বিয়ে হয়েছে। তুমি আমার সাথেই থাকবে, ব্যাস। কিন্তু আরসাল, তুমি এত ঠেটা কেন? সবসময় শুধু নিজের জেদ দেখাও। অবশ্য রূপবতীর 7 খুন মাপ, তার সব কিছুই সহ্য করা যায়। এটা তো শুধু ঠেটামি মেনে নেওয়াই যায়। তুমি এখানে থাকবে মানে এখানেই থাকবে। সায়রা আশালের বাথরুমে দেখে আর যেতে পারে না। সদর হোক তার স্বামী তো আশাল কোন এক সময় তাকে ভালোবাসতো, তাকে এভাবে কি করে ছেড়ে যাবে? তাই সায়রা আর যায় না, সেখানে বেডে হেলান দিয়ে আশালের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে যায় নিজেরও খেয়াল নেই। আশাল সকালে ঘুম থেকে জাগতে তার মাথা ভার ভার লাগছে, অসহ্য ব্যথা করছে। মাথা তুলে বসে দেখে সে সায়রার কোলে ঘুমিয়ে আছে। কিছু সময়ের জন্য সায়রাকে দেখে সে থ হয়ে বসে থাকে, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। পরে রাতের কথা মনে পড়তে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এমনই এক সকাল তো সে চেয়েছে যেখানে চোখ খুলতেই সে সায়রাকে দেখবে। আশাল সায়রাকে ঠিকভাবে শুয়ে দিয়ে কপালে নিজের ঠোঁট স্পর্শ করে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। সায়রার ঘুম ভাঙতেই আশালের রুম থেকে বের হতে নেয়। এমন সময় হঠাৎ নিহার সাথে ধাক্কা খায়। আশালের রুমের দিকে সে আসছিল। সায়রার দিকে তাকিয়ে নিহা রেগে বলতে লাগে, টেম্বো, চোখ কোথায় রেখে চলো? আর বাই দ্য ওয়ে,
তুমি সকাল সকাল এই রুমে কি করছিলে? সায়রা হালকা হেসে বলে, ওহো নেহা আপু, ডেম্বো তো দেখেছি। আপনি আমার হাজবেন্ডের রুমে, তো আমিই থাকবো তাই না? বাই দ্য ওয়ে, রাতে ঘুমটা খুব ভালো হয়েছে। সায়রা যেতে নেয় এমন সময় নেহা পিছন থেকে সায়রার হাত টেনে ধরে রেখে সায়রার গায়ে হাত উঠাতে নেয়। সাথে সাথে সায়রা নেহার হাত ধরে ফেলে, হাত মোচড় দিয়ে ধরে বলতে লাগে, এমন ভুল একবার করেছেন, দ্বিতীয়বার করলে আমিও চুপ থাকবো না। হাত আমারও আছে। আর ভালো করে শুনে রাখুন, আপনার সাথে আরসালের যেই সম্পর্কই থাক না কেন, তা অবৈধ। আমি তার বৈধ স্ত্রী, তার উপর অবশ্যই আপনার থেকে আমার অধিকার বেশি। তাই কিছু করার আগে ভেবেচিন্তে করবেন। এবার আমিও কিন্তু ছাড়বো না। বলে সায়রা চলে যায়। নেহা রাগে ফুঁসতে লাগে। কিছু সময় আগে সায়রা আর নেহার কথোপকথনের দৃশ্য ঠিক নীলুফা বেগমের চোখে পড়ে। মুখে এক বাঁকা হাসি ফুটে উঠেছে। এমনই এক মোহরা চেয়েছে, আশে পেয়েও গিয়েছে। এই সুযোগ যেন কোনোভাবে উনি হাতছাড়া করবে না। চলে যায় আগুনে ঘি ঢালতে। নেহার পাশে দাঁড়িয়ে সায়রার যাওয়ার দিকে তাকিয়ে বলতে লাগে, দেখেছো মেয়ের সাহস কত? তোমাকে অপমান করলো, থ্রেট দিয়ে গেল, আর তুমিও তাকে ছেড়ে দিলে? ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। নেহা নীলুফা বেগমের মুখে এমন কথা শুনে ব্রু কুচকে সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলতে লাগে, হঠাৎ আমার উপর এতটা দয়া দেখানোর কারণ কি? কি চান আপনি? আমি তো আপনার কোনো কালেরই পছন্দই ছিলাম না। আগে তো আমাকে সহ্য করতে পারতেন না, তো হঠাৎ এতটা পাল্টানোর কারণ কি? কথাগুলো শুনে নীলুফা বেগমের মুখ কালো হয়ে যায়। পরক্ষণে নিজের মুখে হাসি রেখা টেনে বলে, আগে পছন্দ ছিল না, এখন পছন্দ হয়ে গেছো। তুমি যা চাও আমার উদ্দেশ্য তাই। আমিও চাই সায়রা এ বাড়ি থেকে চলে যাক সারা জীবনের জন্য, পরবর্তীতে কোনো দিন যেন এখানে না ফিরে। এতে আপনার লাভ কি? তা তোমার না জানলেও চলবে। তুমি তোমার কাজ করো, সাহায্যের জন্য আমি আছি। নেহার মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। সে দাঁত কটকট করতে করতে বলে, এবার দেখুন এই নেহা কি করে। ওই মিডল ক্লাস মেয়েটাকে কি করে আলশালের জীবন থেকে, এই বাড়ি থেকে বের করি। রাতে মেহেদি বাড়ির সবাই বেশ ব্যস্ত। বাড়ির ছাদেই মেহেদির অনুষ্ঠান হবে, তাই সকাল থেকে সবাই বেশ ব্যস্ত কাজে। মন দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, হাতে তার রঙের থালি। ছাদে আলপনা করবে তাই রং দিয়ে যাচ্ছে। হঠাৎ সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আদির খেলার বল মনের পায়ে বাজে, পড়ে যেতে নেয়। চোখ বন্ধ করে ফেলে। তার মনে হচ্ছে এই বুঝি তার কোমর গেল। আচমকাই তার কোমরকেও জড়িয়ে ধরে। কে এমনভাবে কোমর চেপে ধরেছে তা দেখার জন্য সাথে সাথে চোখ তুলে তাকায়। তাকিয়ে দেখে নেহাল তার কোমর জড়িয়ে ধরে আছে। নেহালের পুরো শরীর রং দিয়ে মাখা। নেহালের এমন অবস্থা দেখে মন সাথে সাথে নেহাল থেকে দূরে সরে যায়। তার চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে। ভেতরে বুক খুব ভয় কাজ করছে। এখন নেহাল তাকে কি বলবে? রাগ করবে নাকি তা ভেবে ভেবে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। নিজেকে নেহালের ধমকি শোনার জন্য প্রস্তুত করে নিচ্ছে, কিন্তু মনকে অবাক করে দিয়ে নেহাল বলল, এত ভয় পেতে হবে না, আমি আপনার উপর মোটেও রাগ ঝাড়বো না। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে ভাবতে হবে না। আপনিও রঙে মেখে গেছেন, যান ভিতরে গিয়ে চেঞ্জ করে নিন। মন নেহালের কথায় নিজের দিকে তাকিয়ে দেখে সত্যিই তো, সে তো পুরো রঙে মেখে গেছে। মাথা নিচু করে জড়সড় কণ্ঠে বলে, সরি, আমি আসলে খেয়াল করিনি। অসাবধানতার কারণে এমনটা হয়ে গেছে। নেহাল হালকা হেসে বলতে লাগে, ইটস ওকে, আমি বুঝতে পারছি, ডোন্ট ওয়ারি। মন এক পা করে পিছাচ্ছে আর নেহালকে সরি বলছে। তার চেহারায় এখনো স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। নেহাল শুধু অপলকভাবে তাকিয়ে থাকে মনে যাওয়ার দিকে। মেয়েটার মাঝে বাচ্চাময় সরলতাটা খুব বেশি বিদ্যমান। বিকেলে সায়রা কিচেনে নাস্তার কাজে সাহায্য করছে। সন্ধ্যার পর থেকেই গেস্ট আসা শুরু করবে। এখন তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে হবে। কাজের লোকটাও একা পারছে না, তাই সায়রা হাতে হাতে কাজ করে দিচ্ছে। সায়রা পুরি ভাজছিল, এমনই সময় নেহা কিচেনের ভেতর ঢুকে কার উপস্থিতি টের পেয়ে সায়রা পেছনে ঘুরে তাকায় দেখে নেহা। তার পরনে শর্ট টপস নাভি স্পষ্ট দেখা যাচ্ছে। লং স্কার্টের সাইড দিয়ে নিচ থেকে কাটা ফলে পা দেখা যাচ্ছে। মডার্ন সাজসজ্জা তার। সায়রা চোখ খুলে দেখে, আবার নিজের কাজে মন দেয়। নেহা সায়রার কাছে এগোতে এগোতে বলতে লাগে, ইউ নো হোয়াট, তোমাকে এখানে বেশ ভালোই মানায় কাজের লোকের সাথে। তোমার মতো মিডল ক্লাস মেয়ের জন্য এটাই পারফেক্ট জায়গা। কথাটা শুনতে সায়রার মেজাজ খারাপ হয়ে যায়। পাশে কাজের লোকের দিকে তাকিয়ে দেখে উনিও ফ্যালফ্যাল করে চোখে সায়রার দিকে তাকিয়ে আছে।
নিহার এসব কথা শুনে। সায়রা নিজের রাগটাকে চেপে ধরে মুখে হাসি ফুটিয়ে বলে, নিহা, আপনিও না সত্যিই গাধা। শুধু হাত পায়েই দেখছি বড় হয়েছেন, মাথায় বিন্দু মাত্র বুদ্ধি নেই। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি এই বাড়ির বউ। আমি কিচেনে থাকবো না তো কে থাকবে? আমার একমাত্র ননদের বিয়ে বলে কথা। আমি তো আর আপনার মতো গেস্ট না যে বিয়েতে ফ্রিতে খেয়ে দিয়ে সেজে ড্যাং ড্যাং করে ঘুরবো। সায়রা খুব সুন্দর করে মুখে মধু নিয়ে নিহাকে অপমান করে দেয়। কাজের লোকটা মুখ চেপে হাসছে। নিহা রেগে বের হয়ে যায় কিচেন থেকে। সায়রাকে বারবার অপমান করতে যেয়ে নিজেই অপমানিত হয় তার কাছ থেকে। সায়রা তার পথের একমাত্র কাঁটা। এই সায়রার জন্যই তার এত বছরের প্ল্যান সব ভেস্তে গেছে। যে করে হোক সায়রাকে বাড়ি থেকে বের করতেই হবে, না হয় তার এত বছর সব পরিকল্পনা সব শেষ হয়ে যাবে। এইসব কথা ভাবতে ভাবতে বড় বড় পা ফেলে নিহা উপরে নিজের রুমে চলে যায়। এদিকে সায়রাকে কিচেনে এসব করতে দেখে মুনতাহা খান বলেন, এত লোক থাকতে তুমি কেন এসব করছো? যাও, তৈরি হয়ে নাই, কিছু সময় পরেই গেস্ট আসতে শুরু করবে। সায়রা নাড়তে নাড়তে বলে, এই তো মা, প্রায় শেষ। আমি কাজটা শেষ করেই তৈরি হতে যাচ্ছি। মুনতাহান খান বেশ জোরাজুরি করার পরও সায়রা যায় না, কাজ শেষ করেই যায়। সন্ধ্যা এক এক করে গেস্ট আসতে শুরু করেছে। আসলে তার বন্ধুদের সাথে ছাদে সুইমিং পুলের পাশে বসে আড্ডা দিচ্ছে। তার চোখ জোড়া বড় বড় মতো সায়রাকে খুঁজে যাচ্ছে। বাড়ির সব মেয়েরা যেখানে, শুধু সায়রা বাদে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজার কাছে তার চোখ জোড়া আটকে যায়, কারণ মুখে আনমনেই বের হয়ে যায়, ওয়াও, আজ সায়রাকে অসাধারণ লাগছে। সবুজ লং স্কার্ট, গোল্ডেন কোমর পর্যন্ত টপ, কোমর পর্যন্ত চুলগুলো ছাড়া, মাথায় শুধু লাল গোলাপের টিকলি, হালকা মেকআপ, সব মিলিয়ে অসাধারণ লাগছে। আশা যেন কোনো পুতুলকে দেখছে। সায়রা হাতে মেহেদি লাগিয়ে বসে আছে, সামনে পানির গ্লাস আসে। আশেপাশে সবাই ব্যস্ত, কাউকে যে বলবে পানির গ্লাসটা মুখে তুলে দিতে সেই সুযোগটাও নেই। বারবার পানির গ্লাসের দিকে তাকাচ্ছে, কারণ তার খুব পিপাসা পেয়েছে। তার পুতুল চোখ দিয়ে আশেপাশে সবাইকে দেখে যাচ্ছে, বাচ্চাদের মতো ঠোঁট বাঁকিয়ে রয়েছে। হঠাৎই কে পেছন থেকে সায়রার মুখের কাছে জুসের গ্লাস ধরে। সায়রা এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো গ্লাসে জুস শেষ করে ফেলে। জুস খাওয়া শেষ হতেই সায়রা মুখে বড় হাসি দিয়ে পেছনে ঘুরিয়ে বলতে লাগে, অনেক ধন্যবাদ। হঠাৎ চেহারার দিকে ভালো করে তাকাতে দেখে আরশাল দাঁড়িয়ে আছে। মুহূর্তে আরশালের মুখে হাসি গায়েব হয়ে যায়। সায়রা বলল, আপনি হ্যাঁ হ্যাঁ আমি। আপনি এখানে কি করছেন? তো আমার কোথায় থাকা উচিত? ওহো, আপনি কথা তো পেঁচান কেন? সরাসরি কোনো উত্তর দিতে পারেন না? তো সরাসরি বললেই কি আপনি সবটা বুঝেন? কত কথাই তো সরাসরি বোঝানোর চেষ্টা করি, কিন্তু আপনি তো বুঝেও বুঝেন না। সায়রা বেশ বুঝতে পারছে আশাল কি বোঝাতে যাচ্ছে। সায়রা তা বুঝেও না বুঝার মতো ভান করে থাকে, যেন সে কিছুই জানে না। আশাল বাঁকা হেসে বলে, তোমার এই অবোধ চেহারাটাও মনোমুগ্ধকর। সায়রা আশালের দিকে ছোট ছোট চোখ করে তাকায়। আশাল ঠোঁট চুখা করে সায়রাকে কিস করা ভঙ্গিমা করে সায়রা মুখ ঘুরিয়ে বলে, অসভ্য। আর এই অসভ্য বানানোর পেছনে পুরো অবদান আপনারই। সায়রা আর কথা বাড়ায় না। হঠাৎ সায়রার চোখ যায় খানিকটা দূরে বসে থাকা ঋদ্ধি আর সায়নের দিকে। বেশ মিষ্টি লাগছে দুজনকে একসাথে। ঋদ্ধি বায়না করেছে সে খাবে না, সায়ন তাকে জোর করে খাওয়াচ্ছে। পাশে আদি বসে আছে, মা বাবা ঝগড়া দেখছে। বেশ সুন্দর লাগছে তাদের পরিবারটা। সায়রা তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে হালকা আওয়াজে বলে, কখনোই ভালোবাসায় নজর না লাগে। হাসার পাশ থেকে সায়রাকে দেখছে। সায়রার কথা ঠিক তার কানে গেছে। সে সায়রার ঘাড়ে থুতনি রেখে বলে, চিন্তা করো না, কখনো নজর লাগতে দিব না। সায়রার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। কিছু দূর থেকে কেউ একজন সায়রা আশাল ঋদ্ধি সায়রার দিকে রক্তচক্ষু করে তাকিয়ে আছে। সে রেগে বলতে লাগে, নজর তো লেগে গেছে, তোমাদের কাউকে শান্তিতে থাকতে দিব না, সবার শান্তি ছিনিয়ে নিব, তোমাদের সবাইকে ফল ভোগ করতে হবে। ঘড়িতে রাত 2টা বাজতে চলেছে। সায়রা বারান্দা থেকে আশালের রুমে উকি ঝুঁকি মেরেই যাচ্ছে। পুরো রুম অন্ধকার। ভেতরে যাবে কি যাবে না তা ভেবেই যাচ্ছে। এক পা ভেতরে দিলে 2 পা পেছনে যাচ্ছে। তার বেশি ইচ্ছা করছে আশালকে একবার ভেতরে যেয়ে দেখতে তার জ্বর আসছে কিনা তা দেখতে, কিন্তু পরবর্তীতে আশালের কথা ভেবে পিছিয়ে যাচ্ছে। অবশেষে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে ভেতরে চলে যায় আশালকে দেখতে। যেই আশালের কপালে হাত রেখে দেখতে যাবে জ্বর আছে কিনা, সে সময় খপ করে আশাল সায়রাকে ধরে ফেলে। সায়রার কলিজা কামড় দিয়ে ওঠে। সে কাঁদো কাঁদো ফেস করে সোজা হয়ে বসে।
আসলে ঠোঁটের কোনায় দুষ্টামির হাসি ফুটে ওঠে। সায়রা মনে মনে বলতে লাগে, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। সায়রা আরশালের বেশ কাছাকাছি রয়েছে। সায়রার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ, আর অন্যদিকে আরশালের ঠোঁটে দুষ্টুমির হাসি। সায়রা ভয় ভয় বলে, আসলে আমি আমি আরশাদ ছোট ছোট চোখ করে সায়রার দিকে তাকে মজা করে বলতে লাগে, আসলে তুমি কি আমাকে তুমি খুন করতে চাইছিলে? এতটা ঘৃণা করো আমাকে? এ কথা শুনতেই সায়রার মুখ মুহূর্তে কালো হয়ে যায়, চোখে জল টুপটুপ করছে। এই বুঝি তা গড়িয়ে পড়বে? আরশাদ তাকে এমনটা বলতে পারলো? সে কি এতটাই খারাপ যে তাকে খুন করতে চাইবে? এইসব ভেবেই তার চোখে জল ভরে আসছে। ফেরি লাইটের আলোতে তো আরশালের চোখে ঠিকই আটকে যায়। আরশাল কিছুটা ভয় পেয়ে যায়, সায়রাকে সাথে সাথে জড়িয়ে ধরে বলতে লাগে, রিল্যাক্স সায়রা, আই এম জাস্ট কিডিং। সায়রা এবার নিজের চোখের জল ছেড়ে দেয়, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগে, যাকে বলে অভিমানের কান্না। আরশালের উপর তার বেশ অভিমান জমেছে। ইচ্ছা করছে তার চুল টেনে ছেড়ে দিতে, কিন্তু তাও তো হবার নয়। সায়রা আরশালকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলতে লাগে, আপনি খুব বাজে, খুবই বাজে লোক। আপনি সবসময় ইচ্ছে করে আমাকে হার্ট করেন। আমি তো জাস্ট দেখতে চেয়েছিলাম আপনার এই জ্বর উঠেছে কিনা, আর আপনি আমাকে যা তা শুনিয়ে দিলেন। আরশাদ সায়রাকে আবার নিজের কাছে টেনে নিল, নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিয়ে বলতে লাগে, বললাম তো আমি মজা করছিলাম। তুমি যদি কষ্ট পেয়ে থাকো আই এম সরি। সায়রা আর কোনো উত্তর দেয় না, চুপটি করে আরশালের বুকের মাঝে নিজের মাথা থেকে চুপ করে আছে। সায়রা কোনো কথাই বলছে না, চোখ বন্ধ করে বুকের কম্পন শুনছে। তাকে বেশ শান্তি দিচ্ছে শব্দটা। কেন যেন আজ প্রথমবার আরশালের এতটা কাছ থেকে সে শান্তি অনুভব করছে। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে তার মাঝে। আরশাল আগের মতোই নিজের সায়রাকে নিজের বুকের মাঝেই লুকিয়ে রেখেছে। তার মাঝেও এক অন্যরকম আকর্ষণ কাজ করছে। এই আকর্ষণটা বড়ই মধুর। এভাবেই দুজন দুজনের মধ্যে আবদ্ধ থেকেই ঘুমিয়ে যায়। অভিমান, রাগ, জিদের আড়ালে ভালোবাসায় ডুবে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে সায়ন বসে আছে, পাশেই ঋদ্ধি ঘুমাচ্ছে। গভীর ঘুমিয়ে সায়ন তাকে মন ভরে দেখে যাচ্ছে। খুব পবিত্র আর মায়াবিনী লাগছে তাকে। যদিও বিয়ের আগে বিয়েতে তার অমত ছিল, কিন্তু আস্তে আস্তে কি করে যে এতটা ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না। এখন তার অস্তিত্ব শুধুই ঋদ্ধি রয়েছে। তাদের বিয়ের 5 বছর চলছে। এই 5টা বছর অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছুর পরিবর্তন এসেছে। বিয়ের আগে কারো কোনো একটা মোহতে সে জড়িয়েছিল, তাই বিয়েতে তার অমত ছিল। বিয়ের পর অনেকটা খারাপ ব্যবহার করেছে ঋদ্ধির সাথে, কিন্তু মেয়েটা সব মুখ বুঝে সহ্য করে গেছে। কখনো টু শব্দটু করেনি, কখনো সায়ন থেকে কোনো অধিকার চায়নি। মেয়েটার মধ্যে অন্যরকম এক অদৃশ্য শক্তি আছে, যার দ্বারা সবাইকে আপন করে নিতে পারে। যে কেউ তার মায়া পড়তে বাধ্য হয়ে যায়। সায়নের ক্ষেত্রেও তাই হয়েছে। বিয়ের পর আস্তে আস্তে ঋদ্ধির প্রতি আকৃষ্ট হতে লাগে, তার মায়া আটকে যায়। সে আস্তে আস্তে ঋদ্ধির মায়ায় গভীরভাবে আটকে যায়। এতটা তাকে ভালোবেসে ফেলে যে তাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকার কল্পনা করতে পারে না। সত্যিকারের ভালোবাসায় অনেক শক্তি আছে, যে সব ধরনের পরিস্থিতিকে হার মানিয়ে নিজের ভালোবাসাকে ঠিকই জয় করে নিতে পারে। তেমনি ঋদ্ধির ভালোবাসা আজ সায়নকে এতটা দুর্বল করে দিয়েছে, আর তাকে ভালোবাসতে বাধ্য করেছে। একা একা এসব কথা ভেবে যাচ্ছে। চোখের সামনে এই 5 বছরের সকল স্মৃতি ফুটে ওঠে। তাদের বিয়ে থেকে আদির জন্ম নেয়া, আদির বড় হওয়া, সবটা ভেসে উঠেছে। এই মেয়েটাকে সে খুব ভালোবেসে ফেলেছে। এখন তাকে ছাড়া এক মুহূর্তের জন্য ও নিজের অস্তিত্ব চিন্তা করতে পারে না। হঠাৎই ঋদ্ধি নড়তে সায়নের হুঁশ ফিরে এসে ঋদ্ধির মুখের থেকে ফিরে তাকিয়ে থেকে ছোট ছোট ঘুম ঘুম চোখ তার দিকে তাকিয়ে আছে, মুখে বিশ্বজয়ের হাসি। ঋদ্ধি ঘুম ঘুম কণ্ঠে বলে, গুড মর্নিং। সায়নের মুচকি হাসে, তাকে বুকে আবদ্ধ করে নিজের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বলতে লাগে, গুড মর্নিং মাই লাভ। ঋদ্ধি চোখ উঁচু করে সায়নের দিকে তাকিয়ে বলে, কয়টা বাজে? 9:30। কি 9:30 বাজে আর আপনি আমাকে ডাকেননি? বলতে বলতে ঋদ্ধি তাড়াহুড়ো করে বেডে থেকে নামতে নেয়। সায়ন ঋদ্ধিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, রিল্যাক্স, এত দুশ্চিন্তার কি আছে? ভুলে যাও না এখন তুমি একা নও, সাথে আমাদের বেবিও আছে। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক।
রিদ্ধি সায়নের গাল টেনে বলতে লাগে। ওহো, আপনিও না শুধু শুধু ভয় পাচ্ছেন। এমন কিচ্ছু হবে না, আমি আপনাদের খেয়াল রাখবো। তাই যেন হয়। বলে সায়ন রিদ্ধিকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগে। রিদ্ধি হাত পা ছুড়ে ছুড়ে করতে করতে বলে, সায়ন আপনি কি করছেন? পড়ে যাবো তো, নিচে নামান। সায়ন মাথা নাড়াতে নাড়াতে বলে, একদম না, আমি নিচে নামবো না। আজ আমি নিজ হাতে নিজের বউকে রেডি করে দিব। বলতে বলতে সায়ন ওয়াশরুমে ঢুকে পড়ে। সন্ধ্যায় বাড়ির বাগানে বড় করে হলুদের আয়োজন করা হয়েছে। সকল গেস্ট এসে গেছে। দুই বাড়ির হলুদ একসাথে হবে। দুই বাড়ির সবাই বাগানে উপস্থিত। সায়রার বাড়ির লোকজনও এসেছে। সায়রা বাবা মাকে দেখে জড়িয়ে ধরে বেশ ইমোশনাল হয়ে যায়, যেন কত যুগ ধরে বাবা মাকে দেখছে। সবাই নিজেদের মতো এনজয় করছে। পুরো অনুষ্ঠানে সায়রা আরশাল থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আরশালের সামনে আসলে আরশাল কালকে রাতের ব্যাপার নিয়ে তাকে লজ্জা দিচ্ছে। সায়রা বারবার রাতের কথা মনে পড়ে যাচ্ছে। কাল সারা রাত আরশালের বাহুডোরে সে কাটিয়েছে। আরশালও তা নিয়ে বেশ মজা নিচ্ছে, কারণ সায়রার এই লজ্জা মাখা ফেস তার বেশ ভালো লাগে। পুরো অনুষ্ঠানে আরশাল সায়রাকে বেশ জ্বালিয়েছে। সায়রার উত্তরে শুধু নিজের অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে, কিন্তু পুরো অনুষ্ঠানে কারো এক খারাপ নজর সায়রাকে ফলো করেছে। কেউ তাকে বাজে নজর দিয়ে সায়রাকে চেক আপ করছে, যা সায়রা বেশ বুঝতে পারছে। আসল ব্যস্ততার জন্য খেয়াল না করলেও সায়রা ঠিকই বুঝতে পারছে তা। মেয়েদের এক অদ্ভুত শক্তি আছে, কে তাদের দিকে কি নজরে তাকায় তা বুঝবার ক্ষমতা আছে তাদের। পুরো বাড়িতে কেউ নেই, সবাই এখনো বাড়ির বাইরে। সায়রার খারাপ লাগছিল বলে সে রুমে চলে আসে চেঞ্জ করতে। সায়রা নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে গহনা খুলছে। আসলে কথা ভাবছি, মুখে একা একা এক অজানা হাসি এসে যায়। বারবার মনে মনে প্রশ্ন যাচ্ছে, এই লোক এমন অদ্ভুত কেন, যাকে বুঝতে গেলে তার সারা জীবনও কম হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে সায়রা লাইট অফ করে লেহেঙ্গার ওড়না খুলে পাশে রাখতে কেউ তার খালি কোমর নিজের হাতে রেখে চেপে ধরে। পেছন থেকে সায়রাকে নিজের সাথে চেপে ধরে বাজেভাবে সায়রাকে স্পর্শ করছে। সায়রা সে বেশ বুঝতে পারছে এটা আরশাল না। আরশাল কখনো এমন বাজেভাবে স্পর্শ করে না। সায়রা চিৎকার করছে আর নিজেকে তার থেকে ছাড়ানোর চেষ্টা করছে, জোরে জোরে হাত পা ছুড়াছুড়ি করার চেষ্টা করছে, কিন্তু পেছনে লোকটি জানোয়ারের মতো সায়রাকে বাজেভাবে স্পর্শ করছে আর নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরছে। সায়রা কান্না করছে, জোরে জোরে চিৎকার করছে, কিন্তু কেউ নেই বাড়িতে তাকে সাহায্য করার জন্য। সায়রা কোনোভাবে একটু সুযোগে পিছনে লোকটির পেটের মধ্যে নিজের কোনো দিয়ে আঘাত করে লোকটি ব্যথায় কুকড়ে যায় আর রাগী কণ্ঠে বলতে লাগে, হারামজাদি, আজ তোকে ছাড়বো না। সায়রা সুযোগ পেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে দরজার কাছে আসে। দরজা খোলার জন্য যেই দরজা খুলতে নেবে তার আগে পেছনের লোকটি সায়রার টপসের পেছনের অংশ টান দিয়ে ফলে পেছনে কিছুটা ছিঁড়ে যায়। সায়রা নিজের হাত দিয়ে ঢাকার চেষ্টা করছে আর কান্না করছে, ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু লোকটি শক্তির সাথে পেরে উঠতে পারছে না। সায়রার হাত শক্ত করে চেপে ধরে আছে। সায়রা নড়চড় করার চেষ্টা করলে তার গালের সজোরে থাপ্পড় মারে। সায়রার মাথা ফুলদানিতে লেগে রক্ত জড়তে লাগে। শরীরের শক্তিটুকু শেষ হয়ে গেছে, উঠতে পারছে না নিচ থেকে। লোকটি আস্তে আস্তে সায়রার দিকে আসছে। সায়রা কি করবে, কি করে বাঁচবে এই জানোয়ার থেকে বুঝতেই পারছে না। সায়রা লোকটির শক্তির সাথে পারছে না। সে নিজের সর্বস্ব শক্তি দিয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু লোকটি জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছে। সায়রা কোনোভাবে হাত দিয়ে ফুলদানিটা হাতে নিয়ে নেয়, তারপর নিজের সব শক্তি নিয়ে লোকটির মাথায় বাড়ি মারে। লোকটি ব্যথায় হাতের বাঁধন হালকা করতে সায়রা সুযোগ বুঝে সেখান থেকে উঠে তাড়াতাড়ি দরজার কাছে চলে যায়। দরজা খুলে রুম থেকে বের হয়ে দৌড় দিয়ে কান্না করতে করতে সিঁড়ি দিয়ে নামতে নেয়। এমন সময় কারোর সাথে ধাক্কা লেগে সায়রার মাথা তুলে দেখে আরশাল দাঁড়িয়ে আছে। আরশাল সায়রাকে খুঁজতে বাড়িতে এসেছিল। আরশাল সায়রাকে দেখে স্তব্ধ হয়ে যায়। সায়রার কপালে কাটা রক্ত ঝরছে, ভয় কাঁপছে, শরীর অন্যান্যায় জামার পেছন থেকে দিয়ে ছেঁড়া। আরশালের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। সায়রা আরশালকে দেখে তার বুকের মাথা রেখে তার শার্ট শক্ত করে জড়িয়ে ধরে ধরে চিৎকার করে কান্না করতে লাগে। আরশালের শরীরে রক্ত দ্রুত চলছে, মাথা কাজ করা অফ করে দিয়েছে। তার রাগ ভয়ঙ্কর পর্যায়ে। সায়রাকে কোলে তুলে নিজের রুমে নিয়ে আসে। সায়রা আরশালের বুকের মাথা থেকে আগের মতো কান্না করে যাচ্ছে। নিজের পুরো শরীরে ভর আরশালের বুকের উপর ছেড়ে দিয়েছে। আরশাল সায়রার গায়ের উপর চাদর জড়িয়ে দিয়ে সায়রার মাথায় হাত রেখে শীতল কণ্ঠে বলে, সায়রা, এসব কে করেছে? সায়রা ভয়ে কান্না করতে করতে বলতে লাগে, সায়ন ভাই আর মামাতো ভাই ইমরুজ। আরশাল শুনে রাগে গর্জন করে ওঠে। সাথে সাথে রিদ্ধিকে ফোন করে
ঋদ্ধিকে কিছু বলার সুযোগ না দিয়ে এক নাগারে বলতে লাগে। এক্ষুনি আমার রুমে আসো, এখন মানে এখনই। আরশালের ফোন পেয়ে ঋদ্ধি দ্রুত পায়ে 2 মিনিটের ভিতরে চলে আসে। এসে সায়রাকে দেখে ঋদ্ধি তাড়াতাড়ি করে সায়রার কাছে যেয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, সাইরু, এসব কি করে হলো? কে করেছে এসব? সায়রা ঋদ্ধিকে ধরে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতে লাগে। ঋদ্ধি আর সায়রাকে কিছু জিজ্ঞাসা করে না, সায়রাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। এখনো সায়রার শরীর ভয় কাঁপছে। আরশাল কাবার্ডের ভেতর থেকে পিস্তলটা নিয়ে ঋদ্ধিকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, সাইরার খেয়াল রেখো। ঋদ্ধি বেশ বুঝতে পারছে শান্ত বড় কোনো ঝড়ের পূর্বাভাস। আরশাল বের হতেই ঋদ্ধির সাথে সাথে সায়নকে ফোন দিয়ে বাড়ির সবাইকে নিয়ে আরশালের রুমে আসতে বলে। ইমরোজ নিজের রুম তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে আর ড্রিঙ্ক করছে, পুরো নেশায় ডুবে আছে। আরশাল রুমের সামনে আসতে দেখে রুমের দরজা বন্ধ। জোরে লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে। আরশালকে এভাবে প্রবেশ করতে দেখে ইমরোজ আর তার বন্ধুগণ ভয় পেয়ে যায়। ইমরোজের কলেজার ভয় কাপড় দিয়ে আছে। তার ভয় করছে আরশাল সত্যি জেনে গেল নাকি। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, আরশাল ভাইয়া, কি কি হয়েছে? এমন রেগে আছেন কেন? আরশাল কথায় কোনো উত্তর না দিয়ে ইমরোজকে নিচে ফেলে তার পেটের মধ্যে ইচ্ছে মতো লাথি দিতে লাগে আর ভয়ঙ্কর রেগে বলতে লাগে, কুত্তার বাচ্চা, শুয়োর জানোয়ার, তোর সাহস কি করে হয় আমার সাইরাকে স্পর্শ করার? তোকে তো আমি আজ খুন করে ফেলবো, তোর কলিজা টেনে ছিঁড়ে বের করব। তুই কোন সাহসে সাইরার দিকে হাত বাড়িয়েছিস? বলে আরশাল ইমরোজের পেটে পুরাদুরা পেটে লাথি মারতে লাগে। ইমরোজ পেটে ধরে কান্না করতে করতে বলে, আমি কিছু করিনি, সারা মিথ্যা বলছে। পকেট থেকে পিস্তল বের করে ইমরোজের হাতে গুলি মেরে নিচু হয়ে তার গলা চেপে ধরে চিৎকার করে বলে, আমার সাইরা কখনো মিথ্যা বলে না। বলে পিস্তলটা ইমরোজের বুকে বাঁ পাশে ধরে ইমরোজ হাত পা ছুড়ে ছুড়ে করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আরশালের সাথে পেরে উঠছে না। যেগুলো করতে নেবে হঠাৎ কেউ সে আরশালের হাত আটকে ধরে। আরশাল ঝাড়ি দিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে সায়ন। সায়ন আরশালকে পেছন থেকে টেনে ধরে বলছে, ভাই তুমি কি করছো? তো মরে যাবে। আরশাল ঝাড়ি দিয়ে সায়নকে ফেলে দেয়। আমি চাই ওকে মারতে। ওই বাস্টার্ডের সাহস হয় কি করে আমার সাইরাকে ধরার? ওকে তো আমি। বলেই আবার তেড়ে ছেলেটির দিকে যেতে নেয়। ততক্ষণে নীলুফা বেগম এসে ছেলেটাকে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। আরশাল তাকে উপেক্ষা করেই ইমরোজকে টেনে এনে আবার মারতে লাগে, বেডে স্ট্যান্ড দিয়ে পেটাতে লাগে। বাড়ির সবাই এসে আরশালকে থামায়। ইমরোজকে নীলুফা বেগম হসপিটালে নিয়ে যায়। আরশালে যেন কিছুতেই নিজের রাগ কমাতে পারছে না। তার ইচ্ছা করছে ইমরোজকে কুটি কুটি করে কেটে ভাগাত দিতে। ঋদ্ধি আয়নার সামনে বসে নিজের চুল খুলছে। কিছু সময় আগে মুনতাহা বেগম ঋদ্ধিকে রুমে পাঠিয়ে দিয়েছে। ওনার ভাষ্য মতে এই সময় রাত জাগা ঠিক না। ঋদ্ধি সায়রার কাছে থাকার জন্য জোর করলেও তিনি থাকতে দেয় না। ঋদ্ধির ভেতর থেকে চিৎকার করে কান্না আসতে থাকে। সায়রা কেমন স্তব্ধ হয়ে যেতে দেখে তার বারবার মনে হচ্ছে তার জন্য সায়রার সাথে সবকিছু হয়েছে। যদি সে সায়রাকে না নিয়ে আসতো তাহলে তার সাথে এমন কিছুই হতো না। সায়রার এই মনমরা স্তব্ধ হয়ে যাওয়া আর সহ্য হচ্ছে না। ভেতর থেকে চিৎকার করে কান্না আসছে। সায়ন রুমে প্রবেশ করে দেখে ঋদ্ধি গভীর চিন্তায় মগ্ন। ঋদ্ধির চোখগুলো জলে টলটল করছে, যেন এখনই চোখের পানি গড়িয়ে পড়বে। সায়ন ঋদ্ধির কাঁধে হাত রাখতে ঋদ্ধি সায়নের হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয়। হঠাৎ ঋদ্ধির এমন ব্যবহারে সায়ন বেশ অবাক হয়। সায়ন ঋদ্ধির দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঋদ্ধি রেগে চিৎকার করে বলে, ছুবেন না আমাকে। সায়ন ঋদ্ধির কাছে এসে তার হাত স্পর্শ করতে করতে বলে, রীতি কি হয়েছে তোমার? কেন এমন করছো? ঋদ্ধি এবার কান্না করতে করতে বলে, কি ভাবেন আপনারা যে আপনাদের টাকা আছে বলে আপনারা সব কিছু করতে পারবেন? আপনার এক ভাই জোর করে আমার বোনটাকে বিয়ে করেছে। তার ইচ্ছে না থাকা সত্ত্বেও সবসময় তার উপর জোর জবরদস্তি করে। আপনার মামাতো ভাই আজ আমার বোনের ইজ্জত হরণ করতে নিয়েছিল। আর আপনি তো বিয়ের পর নিজের স্ত্রীকেই অস্বীকার করছেন। আপনার কাছে বিয়েটার কোনো মূল্যই ছিল না, তাই কারণ আপনি কারো প্রেমে ডুবেছিলেন। আপনার কাছে আমার ভালোবাসার কোনো মূল্যই ছিল না। শুধু আদির জন্য, আপনার সন্তানের জন্য আমাকে মেনে নিয়েছেন। আচ্ছা, আমাদের অনুভূতি ভালোবাসার কি কখনোই আপনার কাছে কোনো মূল্য নেই? আমরা সাধারণ পরিবারের মেয়ে বলে কি আমাদের কোনো সম্মান, অনুভূতি, ভালোবাসার অধিকার কিচ্ছু নেই? বিয়ের পর সবসময় সবার সামনে বুকে কষ্ট চেপে হাসি খুশি থাকার চেষ্টা করেছি। কখনো কাউকে বুঝতে দেইনি আমাদের সম্পর্কের সত্যতা। সায়নের ঋদ্ধির এসব কথায় বেশ রাগ হচ্ছে। ইচ্ছে করছে ঋদ্ধিকে কানের নিচে দুটা দিতে। ঋদ্ধির কি তার ভালোবাসা নিয়ে এখনো কোনো সন্দেহ আছে? ঋদ্ধিকে বলছে না সায়ন তাকে কতটা ভালোবাসে?
নিজের রাগটাকে দমিয়ে সায়ন বলতে লাগে, তোমার এখন তো আমার ভালোবাসা নিয়ে সন্দেহ আছে। সন্দেহ থাকাটা কি অস্বাভাবিক? সায়ন রিতের হাত শক্ত করে ধরে টেনে নিজের কাছে এনে রিতির চোখে চোখ রেখে বলে, যদি আমার ভালোবাসা নিয়ে তোমার সন্দেহ থাকে তাহলে তোমার জীবনে আমি না থেকে তার জীবনে ফিরে যাওয়াই ভালো। বলে রিতিকে ছেড়ে রুম থেকে বের হয়ে যায়। রিতি সায়নের মেরে আগের মতো দাঁড়িয়ে থাকে। আরশাল বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া চৌড়াচ্ছে, কোনোভাবেই নিজের রাগটা কমাতে পারছে না। রাতের প্রায় 3টা বেজে গেছে। বারান্দার সিগারেটের ফিল্টার ভিজে আছে। আরশালের শরীরের রক্ত এখনো রাগে কিটকিট করছে, চোখ বন্ধ করে আছে। বারবার শুধু সায়রার এই দৃশ্য ভেসে উঠছে, যা তার রাগ কমার বদলে দ্বিগুণ বাড়ছে। হাত মুঠি করে দেয়ালের উপর বেশ কয়েকবার আঘাত করে রাগ কমানোর চেষ্টা করে। হঠাৎই সায়রার কথা মনে পড়তেই সে তাড়াতাড়ি করে রুমের ভেতর প্রবেশ করে রুমে ঢুকতে আসার ভয় পেয়ে যায়। মুহূর্তে শরীরের রক্ত শূন্য হয়ে যায়। সায়রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নখ দিয়ে নিজের মুখ, গাল সব পাগলের মতো খামচাচ্ছে, যেন চামড়া টেনে ছিঁড়ে ফেলবে। চুলগুলো অগোছালো হয়ে আছে। সায়রা যেন নিজের মধ্যে নিজে নেই, জোরে জোরে চিৎকার করছে, কাঁদছে। আরশাল এসব দেখে স্তব্ধ হয়ে যায়। সায়রার এই অসহ্য যন্ত্রণা, কষ্ট যা সহ্য হচ্ছে না। মুহূর্তে তার শরীরে রক্ত শূন্য হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়। হঠাৎ সায়রা ফল কাটার ছুরি হাতে নিয়ে নিজের গলার কাছে আঘাত করতে নিয়ে যেতে লাগে। ঠিক এমন সময় আরশাল দৌড় দিয়ে এসে সায়রার হাত থেকে ছুরি টান মারে। সায়রা আরশালের কাছে এসে তার বুকে আঘাত করতে করতে কান্না করে করে বলে, কেন আমাকে থামাচ্ছেন? আমি চাই না ওই জানোয়ারের কোনো স্পর্শ আমার শরীরে থাকুক। ওই জানোয়ার আমার যেই জায়গায় স্পর্শ করেছে ওই চামড়া আমি কেটে টেনে ছিলে ফেলবো। সায়রা আবার ডুকরিয়ে কান্না করতে করতে বলে, ওই জানোয়ার আমার সব শেষ করে দিয়েছে। ওই জানোয়ারের অপবিত্র স্পর্শ আমাকে অপবিত্র করে দিয়েছে। নিঃশ্বাস ফেলতেও ঘৃণা হচ্ছে। প্রত্যেকটা নিঃশ্বাস যেন আমাকে মনে করিয়ে দেয় ওই জানোয়ারের কথা। আমি বাঁচতে চাই না। নিজেকে শেষ করে দিলেই হয়তো এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। প্লিজ আমাকে মরতে দিন, না হয় মেরে ফেলুন। আমি বাঁচতে চাই না। এসব বলতে বলতে আসলে পা জড়িয়ে ধরে, চিৎকার করে কান্না করতে লাগে। তার ভেতরে যন্ত্রণাগুলো, কষ্টগুলো এই অশ্রুর সাথে বেরিয়ে আসছে। সায়রা যন্ত্রণাগুলো, কষ্টগুলো আরশালকে দুর্বল করে দিচ্ছে। সায়রা প্রত্যেকটা অশ্রু আরশালকে কাঁপিয়ে দিচ্ছে, ভেতরে ভেতরে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আরশাল ধপ করে সায়রার পায়ের কাছে বসে পড়ে, সায়রাকে টেনে নিজের বুকের কাছে নিয়ে নেয়। সায়রা বেশ কয়েকবার আরশালকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আরশাল তাকে জোর করে নিজের বুকের মাঝে মিশিয়ে নেয়। আরশাল সায়রাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি এখনো ততটাই পবিত্র আগে যতটা ছিল। ওই সুরের বাচ্চার স্পর্শ তোমাকে একটু অপবিত্র করতে পারেনি, কারণ ওর অপবিত্র স্পর্শ থেকে তোমার পবিত্র স্পর্শের অনেক বেশি শক্তি। সায়রা আরশালের কথাগুলো শুনে আর নিজের ভেতরে কষ্টগুলো ধরে রাখতে পারলো না। আগের চেয়ে বেশ জোরে কান্না করতে করতে, যতটা শব্দ করে কান্না করলে নিজের বুকের কষ্টগুলো কমবে ঠিক সেভাবে কাঁদে। আরশালও আর থামায় না, শুধু নিজের বুকে জড়িয়ে ধরে রাখছে যাতে মন একটু হালকা হয়। একসময় বুকে মাথা রেখে আগের মতো করে বলে, আমার যে নিজের শরীরকে খুব ঘৃণা হয় আরশাল। মনে হচ্ছে ওই কুকুরের স্পর্শ আমার শরীরে লেগে আছে। আমি এভাবে পারবো না বাঁচতে। এর চেয়ে মরণ অনেক বেশি শান্তির। আরশাল সায়রার এই কথা কোনো উত্তর দেয় না। সায়রাকে কোলে করে ওয়াশরুমের দিকে নিয়ে যায়। ওয়াশরুমে সায়রাকে নামিয়ে দেয়, শাওয়ার অন করে দেয়। শাওয়ারের পানিতে দুজন ভিজে যাচ্ছে। সায়রা নিজের দিকে মাথা নত করে আছে। আরশাল তার পলকহীন দৃষ্টি দিয়ে সায়রাকে দেখছে। সায়রার শরীরে কাপড় ভিজে যাওয়ায় সায়রা বেশ অনেক আনকমফোর্টেবল ফিল করছে, বারবার শরীরে ঢাকার চেষ্টা করছে। আরশাল তো বুঝতে পেরে সায়রাকে নিজের বুকের মাঝে সায়রাকে টেনে নেয়। সায়রা চুপটি করে আগের মতো মাথা নিচের দিকে রেখেছে। আরশাল সায়রা ঘাড়ে খামচির জায়গায় নিজের ঠোঁট ছুঁয়ে বেশ সময় নিয়ে শক্ত করে চুমু দেয়। তাতে যেন সায়রা কেঁপে ওঠে। আরশাল চুমু দিয়ে সেখানে ঠোঁট স্পর্শ করে ফিসফিসিয়ে বলে, তার প্রতিটি অপবিত্র স্পর্শ আমি পবিত্র করে দিব। এই স্পর্শে কোনো ঘৃণা থাকবে না, শুধুই থাকবে ভালোবাসা। বলে আস্তে আস্তে আরশাল সায়রা মুখ, গলা, ঘাড়ে নিজের ভালোবাসার পবিত্র স্পর্শ দিতে লাগে। সায়রা আরশালের প্রতিটি স্পর্শে কেঁপে উঠছে। আরশালের এই স্পর্শগুলোতে এক অদ্ভুত শক্তি আছে, যা আস্তে আস্তে সায়রার সব কষ্টগুলো, যন্ত্রণাগুলো ধুয়ে নিয়ে যাচ্ছে, মনটাকে হালকা করছে। সায়রা যেন কোনো ঘোরে চলে যাচ্ছে। আর তা আরশালেরই মায়া আর প্রেম ঘর। অন্ধকার রুমে রিদ্ধি বালিশের উপর মাথা রেখে
নিজের চোখের জল ফেলছে। পাশে আদি ঘুমিয়ে আছে। আজ যেন বছর পুরনো সেই ঘা নতুন করে জেগে উঠছে। আজ আবার আগের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো চোখে ভেসে উঠছে। আর চোখজোড়া বারবার অশ্রুতে ভরে যাচ্ছে। তার মনে বারবার সে একই প্রশ্ন জেগে উঠছে, তবে কি এত বছরে সায়নের মনে তিল জায়গা করতে পারেনি সে? আজও কি সায়ন তার প্রথম প্রেমিকাকেই ভালোবাসে? এমন হাজারো প্রশ্ন জাগছে তার মনে। অন্যদিকে সায়ন ড্রিঙ্ক করে পুরো টাল হয়ে গাড়ি চালাচ্ছে। তার মাথায় যেন রাগ জিদ চেপে বসেছে। অনেক সময় মানুষ নেশার জেদের বশে অন্ধ হয়ে যায়, কোনো ন্যায় আর কোনোটা অন্যায় তা ভুলে যায়। হঠাৎ সায়নের মোবাইল ফোন আসে। সায়ন ড্রাইভ করতে করতে তার রিসিভ করে চুপ হয়ে থাকে। অপর পাশ থেকে এক মেয়েলি কণ্ঠ ভেসে আসে। অপর পাশের মানুষটা বেশ মিষ্টি করে বলে ওঠে, তুমি কোথায়? আমি পৌঁছে গেছি। তোমার আসতে কত সময় লাগবে? সায়ন শীতল কণ্ঠে উত্তর দেয়, আমি আসছি। বলেই সায়ন ফোন রেখে দেয়। অপর পাশে মেয়েটার চেহারার এক ভয়ঙ্কর পৈশাচিক হাসি ফুটে ওঠে। এদিকে সায়ন এক পুরাতন বাড়ির সামনে থেমে গাড়ি থেকে নামতেই কার বুক ধুকধুক করছে। আজ কত বছর পর এ বাড়ির সামনে এসে কোথাও ভয় কাজ করছে। ঋদ্ধিকে সে ধোঁকা দিচ্ছে না তো? পরবর্তীতে ঋদ্ধির বলা কথাগুলোর কথা মনে পড়তে আবার রাগ আর জেদ চেপে ধরে রেগে ড্রিঙ্কসের বোতলটা হাতে নিয়ে বাড়ির ভেতর চলে যায়। সায়রা শান্ত হয়ে মাথা নিচ থেকে দিয়ে বসে আছে। আশাল তার সামনে বসে তুলাতে মেডিসিন নিয়ে আস্তে আস্তে ফু দিয়ে সায়রার গলার নিচে কাটা স্থান পরিষ্কার করছে। জ্বালাপোড়া করার কারণে সায়রা বারবার ছটফট করে উঠছে। আশাল সেদিকটা খেয়াল থেকে বেশ সময় নিয়ে ফু দিয়ে ওষুধ লাগাচ্ছে। সায়রা ছোট ছোট চোখ পিটপিট করে একবার আশালের দিকে তাকাচ্ছে, আবার নিচের দিকে তাকাচ্ছে। আশাল ওষুধ লাগিয়ে দিতে দিতে বলে, এরপর থেকে নিজেকে আঘাত করার আগে হাজারবার ভেবে নিবে, কারণ তোমার উপর তোমার কোনো অধিকার নেই, সব অধিকার আমার, তুমি আমার। সায়রা উত্তরে মুখে কিছু বলল না, কিন্তু তার চোখ জোড়া যেন কিছু বলতে চাইছে। আশা তা বুঝতে পেরে বলে, কিছু বলবে? সায়রা কিছু একটা ভেবে নিজের মাথা নাড়ায়। আশাল কিছু সময় তাকিয়ে থেকে গভীরভাবে সায়রাকে লক্ষ্য করে, আবার মাথা কাটা জায়গায় ব্যান্ডেজ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। ব্যান্ডেজ বাঁধা শেষ হতেই সায়রা আশালের বেড থেকে উঠে যেতে নেয়। আশাল পেছন থেকে হাত ধরে আটকায়, হালকা আওয়াজে বলে, কোথায় যাচ্ছ? সায়রা মাথা নিচ দিকে করে ভীত স্বরে বলে, আমার রুমে। আশাল কঠোর আওয়াজে বলে ওঠে, এখন থেকে যতদিন তুমি এই বাড়িতে আছো এই রুমে থাকবে আমার সাথে। আমি চাই না তুমি এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হও। আমার কারণেই আজ তোমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। আমি যদি সেই সময় তোমাকে চোখের আড়াল না করতাম তাহলে এসব কিছুই হতো না। সায়রা চোখ টলমল করছে। আগের মতোই মাথা নিচু করে বলে, আপনার কোনো দোষ নেই, সব আমার ভাগ্যের দোষ। আশাল সায়রাকে ঘুমাতে বলে সায়রা আগের মতো বেডের পাশে দাঁড়িয়ে থাকে, মুখে বিচলিত ভাব। আশাল তা বুঝে বলে, কি হয়েছে? যাও বেডে শুয়ে পড়ো, রেস্ট নাও, অনেক রাত হয়েছে। সায়রা ভাঙা ভাঙা কণ্ঠে বলে, তাহলে আপনি? আমি এখানেই তোমার পাশে ঘুমাবো। সবাই কি বলবে? তুমি আমার বিয়ে করা স্ত্রী, আমার স্ত্রী আমার সাথে থাকবে, এতে কিছু বলার কি আছে? তারপরেও তোমার এসব নিয়ে ভাবতে হবে না, তুমি এখন রেস্ট নাও। সায়রা আর কোনো কথা বলে না। আশালের কথা মতো বেডে উঠে বালিশে মাথা রেখে খিচে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। আশাল সায়রার পাশে এসে দূরত্ব বজায় রেখে পাশের বালিশে শুয়ে সায়রাকে দেখতে লাগে। অন্য সময় হলে নিজের বুকের সাথে জড়িয়ে রাখত, কিন্তু পরিস্থিতি ঠিক না, তাই সে সায়রাকে স্পেস দিচ্ছে, দূর থেকেই নিজের ভালোবাসার প্রকাশ করছে। সকালে ঘুম ভাঙতেই সায়রা উঠে বসে পাশে তাকিয়ে আশাকে খুঁজছে। ঠিক এমন সময় তার কানে শব্দ ভেসে আসে, গুড মর্নিং, উঠে গেছো? সায়রা দরজার দিকে তাকায়, কারণ শব্দ দরজার দিক থেকে আসছে। তাকিয়ে দেখে আশাল দাঁড়িয়ে আছে। সায়রা ঠিকঠাক হয়ে বসে। আশাল সায়রার কাছে এসে তার কপালে হাত রেখে দেখে জ্বর আছে কিনা। তারপর বেশ স্বস্তির শ্বাস নেয়, যেন চিন্তা দূর হলো। সায়রা ছোট ছোট চোখ করে আশালের দিকে তাকায়। এই চাহনির অর্থ আশাল বুঝতে পেরে বলে, কাল রাতে অনেক জ্বর ছিল, এখন আবার এসেছে কিনা তা চেক করছিলাম। আচ্ছা, এখন কেমন লাগছে? সায়রা গলা ঝেড়ে নিচু গলায় বলে, অনেকটা ভালো। হঠাৎ রুমে কেউ নক করে আশাল কঠোর গলায় বলে, কামিং। কাজের মহিলা হাতে নাস্তার ট্রে নিয়ে রুমে প্রবেশ করে। তা সায়রার সামনে রেখে আবার দরজা লক করে চলে যায়। আশাল সায়রাকে উদ্দেশ্য করে বলে, যাও ফ্রেশ হয়ে নাও। সায়রা বেড থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে আশাল টি টেবিলে খাবার সাজিয়ে বসে সায়রার অপেক্ষা করছে।
সায়রাকে দেখে আরশাল বলে, এখানে বসো। সায়রা লক্ষ্মী মেয়ের মতো চুপ করে বসে যায়। আরশাল সুপের বাটিটা হাতে নিয়ে সায়রাকে খাইয়ে দিতে লাগে। সায়রা বাধা দেয় না। সায়রা বারান্দায় দাঁড়িয়ে আছে আরশাল রুমে। সেই নিচে গেছে, আজ বিরতি, আগামীকাল বিয়ে, আর তারই তোড়জোড় চলছে বাহিরে। বাইরে তার একদম ইচ্ছে করছে না যেতে, কারণ কালকের ব্যাপারটা সবাই কম বেশি জানে। কে কি ভাববে তার উপর বাড়ি ভরা আত্মীয় স্বজন সবাই তাকে নিয়ে গসিপ করবে, বলাবলি করবে। তা সায়রা সহ্য করতে পারবে না, তার লজ্জা লাগবে। তাই ঘরে থাকাই উত্তম। বাইরে মিষ্টি রোদ সায়রা গা ছুঁয়ে যাচ্ছে। সায়রা বারান্দার রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে আরশালের ব্যবহারগুলোর কথা ভাবছে। আরশালের চোখে অনুভূতিগুলো তার মনে হাজার প্রশ্ন তুলছে। আরশালের পাগলুমো, কেয়ারিং, পজিটিভনেস সব কিছু হাজার প্রশ্ন তৈরি করছে। কারো চোখের ভাষা তো আর মিথ্যা হতে পারে না। আরশালের চোখে তার জন্য অনুভূতি দেখে তা অনুভব করে। তাহলে কি সায়রা ভুল ছিল? আরশালকে কি সে ভুল বুঝতে? এমন হাজার কথা ভেবে যাচ্ছে। হঠাৎ কেউ তার গালে সজনে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সায়রাকে থাপ্পড় মারে। সায়রা রকিং চেয়ার থেকে সাইডে বারান্দার রেলিংয়ে বাড়ি খায়। মাথা চোট লাগায় স্থানে আবার ব্যথা পায়, হাত চলে যায় সেখানে। চোখগুলো টলটল করছে তার। নীলুফা বেগম সায়রার কাছে এসে সায়রা হাত টেনে দাঁড় করিয়ে রক্তচক্ষু করে তার দিকে তাকিয়ে থাকে, যেন এখনই চোখ দিয়ে বর্ষ বের করে দেবে। উনি রেগে চিৎকার করে বলে ওঠে, চরিত্রহীন মেয়ে, ছেলেদের দেখলে হুঁশ থাকে না তাই না? নিজে প্রথমে ছেলেদের নিজের দিকে আকর্ষণ করিস, পরবর্তীতে যখন তারা কাছে আসে সেই সময় তোর এসব নাটক, তাই না? আমার ছেলে আজ শুধু তোর জন্য মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে, আর তোর কারণে আরশাল কালোকে এভাবে মেরেছে। নিজের বোনের শ্বশুর বাড়িতে থাকছিস, নির্লজ্জ বেহায়া মেয়ে। অবশ্য তোদের মতো মিডল ক্লাস মেয়েরা এইসব করেই বেড়ায়। তোদের বাবা মা এসব করার জন্যই ছেড়ে দেয়, ছোট থেকে এসব করারই শিক্ষা দেয়। সারা এত সময় দাঁত কামড় দিয়ে চুপ করে সব শুনছিল। বড় ভাবে চুপ করেছিল, কিন্তু শেষের কথাটা সায়রার গায়ে বেশ লাগে, কারণ কথাটা তার বাবা মা আর তাদের দেওয়া শিক্ষার কথা তুলেছে। আর সব সহ্য করতে পারলেও কে যদি তার বাবা মাকে নিয়ে কিছু বলে, তা সে সহ্য করতে পারবে না। সায়রা মাথা তুলে নীলুফা বেগমের দিকে তাকিয়ে রেগে রেগে চিৎকার করে বলে, ব্যাস, অনেক বলেছেন। আমি চুপ করে আপনার বয়সের দিকে লক্ষ্য রেখে কিছু বলছি না বলে এই না যে আপনি আমাকে যা খুশি তা বলে যাবেন। আমার বাবা মায়ের ব্যাপারে কিছু বলার আগে নিজের দিকে লক্ষ্য করে দেখেন। আপনি নিজের নেশাখোর ছেলেকে কি শিক্ষা দিয়েছেন? আপনি কি আপনার ছেলেকে এই শিক্ষা দিয়েছেন যে নেশায় ডুবে মেয়েদের ইজ্জত হরণ করতে, তার উপর ঝাঁপিয়ে পড়তে? হ্যাঁ, আমরা মিডল ক্লাস মানুষ, আমার বাবা মা মিডল ক্লাস, কিন্তু আপনাদের থেকে অনেক বেশি ভালো আমাদের শিক্ষা। আরে আপনি কেমন মা যে নিজের ছেলে সাফাই গাইছেন? কাল রাতে এত কিছু করলো, এত বড় একটা অপরাধ করলো, আর আপনি সকালে এসেছেন আমাকে হুমকি দিতে। আগে নিজের ছেলেকে ভালো হবার শিক্ষা দিন, তারপর অন্য কারো শিক্ষা নিয়ে কথা বলবেন। আর এটা শুধু আমার বোনের শ্বশুর বাড়ি না, এটা আমারও শ্বশুর বাড়ি। আমি এবারের বড় বউ, মিসেস সায়রা আরশাল খান। সায়রার কথাগুলো শুনতেই নীলুফা বেগমের রাগ বেড়ে যায়। সে নিজের রাগকে দমিয়ে মুখে বাঁকা হাসি টেনে বলে, এই বাড়ির বউ, ওই যোগ্যতা কি আদৌ তোমার আছে? আরশাল কি তোমায় ভালোবাসে? আরে আরশাল তোমাকে বিয়ে করেছে শুধুই তোমার রূপের দেমাগ বন্ধ করতে আর ব্যবহার করতে। তোমাকে নিয়ে মজা করা শেষ হলে তোমাকে রাস্তায় ছেড়ে দিবে, আবার নেহার কাছে ফিরে যাবে। যতই হোক প্রথম ভালোবাসা সারা জীবন থাকে, আর নেহা তো এখন এই বাড়িতেই, যে কোনো সময় আরশালের মন ঘুরে যাবে। সায়রা মুখে জিভ চেপে বলতে লাগে, ওইটা আমার আর আরশালের মধ্যেকার কথা, আপনি কে তা বলার? আমাদের জীবনে দখল আন্দাজি করা বন্ধ করেন। নীলুফা বেগম সায়রা হাত টেনে ধরে বলে, মেয়ে, তোমার তো দেখছি লজ্জা শরম বলতে নেই, নির্লজ্জের মতো এই বাড়িতে পড়ে আছো। আরে আরশালের তোমাকে বিয়ে করার হলে কাবিনের পর বাবার বাড়িতে ফেলে রাখতো না, ঠিকই বাড়িতে নিয়ে আসতো। পড়ালেখা তো শুধুই বাহানা, তোমাকে এই বাড়ির বউ করে কোনো দিন উঠাবে না। দেখো না, নেহার কোনো সম্পর্ক না থাকার পরও এ বাড়িতে থাকে। আরশাল আর নেহার মাঝে সম্পর্ক ছিল, এখন যে নেই তার কি নিশ্চয়তা আছে?
আরশাল নিহার মাঝে তুমি এসেছো। নিম্নতম লজ্জাবোধ থাকলে এখান থেকে আর আরশালের জীবন থেকে চলে যাবে। বলে সায়রাকে ধাক্কা দিয়ে 1 মিনিটেও দেরি করে না, রুম থেকে চলে যায়। নীলুফা বেগম চলে যেতে সায়রা ধপ করে নিচে বসে পড়ে। নীলুফা বেগম যা বলেছে তা কি সত্য? সত্যি কি আরশাল আবার ছেড়ে চলে যাবে? ও নিহা আরশালের মাঝে এসেছে? রিদ্ধি চোখ খুলে পাশের ঘড়িতে তাকাতে দেখে ঘড়িতে সকাল 11টা বাজে। পাশে আদি নেই। তাড়াতাড়ি করে বেড থেকে উঠতে নেয়, হঠাৎ পা আটকা পড়ে যায়। পায়ের দিক তাকিয়ে দেখে সায়ন পায়ের মধ্যে মাথা দিয়ে আছে। রিদ্ধি তা দেখে বেশ অবাক হয়ে যায়। তাড়াতাড়ি করে পা সরাতে নিলে সায়ন মাথা তুলে তাকায়। রিদ্ধি সায়নকে দেখে বেশ ভয় পেয়ে যায়, কারণ তার চোখ দুটো ভয়ঙ্কর ফুলে লাল রং ধারণ করেছে, চোখ জোড়া ভিজা। রিদ্ধিকে তার কাছে দেখতে সায়ন হুট করে রিদ্ধিকে জড়িয়ে ধরে, দুঃখে কান্না করতে থাকে। রিদ্ধি সায়নের এমন ব্যবহারে বেশ অবাক। কাল রাতেই তো সায়ন সব ছেড়ে চলে গিয়েছিল, তাহলে এখন এসব করার কারণ কি? সায়ন রিদ্ধিকে জড়িয়ে ধরে বলতে লাগে, ক্ষমা করে দাও আমায়, আমি অনেক ভুল করেছি। আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে, আমাকে ছেড়ে যেও না প্লিজ। রিদ্ধি কিছু না বুঝতে পেরে সায়নকে একটু দূরে সরিয়ে মাথা তুলে তার দিকে তাকায়। সায়ন রিদ্ধির গালে হাত রেখে বলে, যাবে না তো কোন দিন আমাকে ছেড়ে থাকবে? তো সবসময় আমার পাশে, পরিস্থিতি যাই হোক না কেন চলে যাবে না তো? কখন আমাকে ভুল বুঝো না তো? কথাগুলো বলার সময় সায়নের চোখে স্পষ্ট অপরাধ বোধ আর ভয় কাজ করছে, যেন কোনো বড় ধরনের অপরাধ করেছে সে। এসব কিছু রিদ্ধি চোখ এড়ায় না। সে সায়নের প্রত্যেকটা কথা বেশ মনোযোগ দিয়ে শুনছে, আর সায়নের প্রত্যেকটা কাজ লক্ষ্য করছে। আজকের সায়ন আর কালকের সায়নের মধ্যে আসমান জমিন পার্থক্য। কালকে রাতে সায়নের কথাগুলো রিদ্ধি সারা জীবন ভুলতে পারবে না, কারণ এই কথাগুলো তাকে বেশ আঘাত দিয়েছে, অনেক কষ্ট পেয়েছে সে। কাল রাতের কথা মনে করতে রিদ্ধির চোখ টলটল করছে। নিজের কান্নাকে চেপে বড় নিঃশ্বাস নিয়ে বলে, হ্যাঁ, আমি কোনোদিনও এই বাড়ি ছেড়ে যাব না, কারণ এই বাড়িতে আমার শুধু আপনার সাথে সম্পর্ক নেই যে আপনার সাথে রাগ করে চলে যাব। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার আপন, তাদের জন্য, আমার ছেলের জন্য আমি এখানে থাকবো। সায়ন ভালোই বুঝতে পারছে রিদ্ধি প্রত্যেকটা কথা রেগে বলছে। সায়নের প্রতি তার রাগ আছে, আর হওয়ারই কথা। কাল রাতে রিদ্ধি সে কম শোনায়নি, যা নয় তাই বলে গেছে, আর ওইসব কথায় রিদ্ধি খুব বেশি হার্ড হয়েছে। কিন্তু সায়ন এই ভেবে খুশি যে রিদ্ধি তার কাছে থাকবে সারা জীবনের জন্য, যে কোনো পরিস্থিতি হোক না কেন সে তার থেকে দূরে যাবে না, তার কাছেই থাকবে। আজ সকালে তার সেন্স ফেরার পর থেকে মনে হয় ঢুকে বসে কাল রাতে যা হয়েছে তা ভুল। রাগ আর তার সেন্সের লেস হওয়ার কারণেই কিন্তু তার এই ভুলের কারণে সে রিদ্ধিকে হারাতে পারবে না। তার বিনিময়ে তাকে যা করতে হয় সে করবে, কিন্তু রিদ্ধি আর তার সন্তানদের ছাড়া বেঁচে থাকার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। আরশাল নিজের রুমে এসে দেখে সায়রা নেই। পুরো রুম ফাঁকা। ওয়াশরুম আর বারান্দা খোঁজাখুঁজির পরও সায়রাকে পায় না। তাড়াতাড়ি করে সায়রা রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে সায়রার কোনো জিনিসপত্র নেই, সব কিছু একদম ফাঁকা। আরশাল বেশ ভয় পেয়ে যায়, তার কলেজে মোচড় দিয়ে উঠল। আবার সায়রা তার থেকে দূরে চলে গেলে না তো। তাড়াতাড়ি করে রিদ্ধির কাছে যেয়ে তাকে জিজ্ঞেস করতেই রিদ্ধি বলে এই ব্যাপারে সে কিছুই জানে না। তার সাথে বেশ ঘাবড়িয়েও যায়। সে না বলে কোথায় চলে গেল। মাথায় কালকে রাতে সায়রার সাথে ঘটে যাওয়া ঘটনা ঘুরঘুর করছে। তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে বাড়িতে ফোন দেয়। ফোন দিয়ে জানতে পারে যে সায়রা বাসায় চলে গেছে। রিদ্ধি তা শুনে বেশ অবাক হয় সায়রার এভাবে না চলে যাওয়ার দিকে। সায়রা চলে গেছে তা শুনতে মুহূর্তে আশালের ভয়টা রাগ আর জিদে পরিণত হয়ে যায়। সায়রা কি আশালকে এতটুকু আপন মানে না যে যাওয়ার সময় অন্তত তাকে জানিয়ে যাবে? আশাল এতটাই কি তার অপছন্দ যে জানিয়ে যাওয়ার মতো যোগ্যতাও রাখে না? আদৌ কি সায়রার কোনো দায়িত্ব আছে নাকি? আজ সায়রার এই ব্যাপারটা আশালের বেশ সম্মানে আড়ি হতে লাগে। মুহূর্তে রাগ তার মুখ লাল হয়ে যায়। এবার সায়রার উপর ভয়ঙ্কর রাগ হচ্ছে, আর এখন হাতের কাছে পেলে কি করতো তার নিজেরও জানা নেই। নিচে এসে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে সায়রা বাড়িতে এসে সোজা নিজের রুমে চলে যায়। কারোর প্রশ্নের উত্তরে ভালো মন্দ শব্দটুকু করে না। পুরো বাড়ির মানুষ বেশ অবাক হচ্ছে সায়রাকে এই সময় আসতে দেখে, কারণ কথা ছিল যে সায়রার বিয়ে শেষ করেই আসবে। তারা কিছু জিজ্ঞেস করলে উত্তরে বলে তার ভালো লাগেনি, তাই সে ফিরে এসেছে। সায়রার সেখান থেকে বাড়িতে ফেরার কারণ হলো তার আত্মসম্মান। সে আর যাই হোক এত কিছুর পরে ওই বাড়িতে থাকতে পারবে না। যার মধ্যে কোনো আত্মসম্মান নেই সে মানুষের পর্যায়ে পড়ে না। আর আজ সকালে নীলুফা বেগমের এসব কথার পর ওই বাড়িতে সে এক মুহূর্তের জন্য থাকতে পারবে না।
সেখানে থাকলে তার দম বন্ধ হয়ে আসবে। সারা মিডল ক্লাস ফ্যামিলির হলেও তার মধ্যে যথেষ্ট সম্মান বোধ আছে। তার বিবেক তাকে ওই বাড়িতে থাকার অনুমতি দেয় না, তাই সে ওই বাড়ি থেকে চলে এসেছে। ফোন অফ করে রেখেছে যাতে কেউ ফোন দিতে না পারে। আরশাদ সায়রাদের বাড়িতে আসতেই সোজা সায়রাদের ফ্ল্যাটে গিয়ে সায়রার রুমের সামনে চলে যায়। রুমের সামনে গিয়ে দেখে রুম ভেতর থেকে লক করা। সায়রা ভেতরে দরজায় পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। চোখের পানি গাল গড়িয়ে পড়ছে। হঠাৎ দরজা নক করার শব্দে সে কেঁপে ওঠে। বাহির থেকে এক অতি পরিচিত কণ্ঠ শুনতে পারছে। হ্যাঁ, সে তার আশাল সায়রা। তাকে দেখার জন্য তাড়াতাড়ি করে উঠতে নেয়। হঠাৎ তার পা থেমে যায়, তারপর আবার চলে আগের মতো করে বসে পড়ে। আশালের প্রতি তার এক চাপা রাগ কাজ করছে। নীলুফা বেগমের বলা কথাগুলো তার মনে রেশ গেঁথে গেছে। তার কাছে কোথাও মনে হচ্ছে আশাল বুঝি সত্যি তাকে ধোঁকা দিচ্ছে। তাই আশালের প্রতি বেশ অভিমান আর রাগ জমেছে। আশাল বাইরে নক করে যাচ্ছে। সায়রা কোনো নড়চড় বা শব্দ করছে না, সে আগের মতোই রয়েছে। আশাল একসময় বিরক্ত হয়ে রেগে বলতে থাকে, তুমি কি দরজা খুলবে নাকি আমি এই দরজা ভাঙবো? তার শোনা মাত্র ভয়ে সায়রা কেঁপে ওঠে। তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। দরজা খুলতে দেখে আশাল রাগে আগুন হয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে রুমের ভেতর ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয়, যার শব্দে সারা কেঁপে ওঠে। এই মুহূর্তে সারা বেশ ভয় করছে, যাকে বলে ভয়ঙ্কর ভয়। কারণ আশালের অগ্নি দৃষ্টি আর তার শান্ত রূপ নতুন কোনো বড় ঝড়ের লক্ষণ। সায়রা ভয়ে ঢুক গিলে নেয়। আশাল এক পা করে সায়রার দিকে এগোচ্ছে, আর সায়রা আশাল থেকে এক পা করে পিছাচ্ছে। এমন করতে করতে একসময় সায়রা একদম দেয়ালের সাথে থেকে যায়। বড় বড় শ্বাস নিচ্ছে সায়রা। আশালের রাগের দৃষ্টি এখনো তার দিকে। সায়রা মাথা নত করে নিজের দিকে তাকিয়ে আছে। আশাল সায়রার গালে হাত রেখে সেখানে স্লাইড করতে করতে রাগী শান্ত স্বরে বলে, না বলে কেন চলে আসছো বাড়ি থেকে? আজ সকাল পর্যন্ত তো সব ঠিক ছিল, হঠাৎ কি এমন হলো যে বাড়ি থেকে চলে আসলে? সায়রা বাজা বাজা স্বরে বলে, আমার ইচ্ছে হয়েছে, আমি চলে আসছি। এতে আপনাকে কেন জবাবদিহিতা করব? আশাল দাঁতে দাঁত চেপে বলে, কারণ তুমি আমার বিয়ে করা বউ, তাই। কি হয়েছে আমি জানতে চেয়েছি, ভালোই ভালোই বলো, না হয় আমি অন্য কোথাও থেকে জানতে পারলে এর ফল খুব খারাপ হবে। সায়রা চুপ করে থাকে, তার চোখ টলটল করছে। আশাল আবার জোরে ধমক দিয়ে বলে, সাইরা সত্যি কি তা জানতে চেয়েছি। এবার সায়রা নিজের চোখে জল ছেড়ে দেয়, কান্না করতে লাগে। সায়রা আশালের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে, কেন থাকবো আমি ওই বাড়িতে? সে যোগ্যতা কি আমার আছে? আপনারা হাই সোসাইটির লোক আর আমি মিডল ক্লাস ফ্যামিলির সাধারণ মেয়ে। আপনাদের বাড়ির তো কাজের লোক হবার মতো যোগ্যতা আমার নেই। প্রত্যেকটা পদে পদে আমাকে অপমানিত হতে হয় আমি মিডল ক্লাস বলে। কখনো আপনার মামি, আবার কখনো আপনার প্রেমিকা নিহা অপমান করে। আচ্ছা, আমি মিডল ক্লাস বলে কি আমার কোনো আত্মসম্মান নেই? তাই বলে যা নয় তাই আমার সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে বলবে তারা? আমাকে রাস্তার মেয়ে বলবে? আমি নাকি ছেলেদের নিজের প্রতি আকর্ষণ করি, এইসব বলবে? আমার বাবা মার দেওয়া শিক্ষার প্রতি আঙুল তুলবে তারা? এই অধিকার আমি কাউকে দেইনি যে তারা এসব বলবে। আর আপনি, কি দোষ ছিল আমার? কি এমন অপরাধ করেছিলাম আমি যে যার শাস্তিতে আপনি আমার জীবন এভাবে নষ্ট করলেন? আপনার যদি ব্যবহারের জন্যই মেয়ে দরকার ছিল, তাহলে অন্য কোনো আমাকে বিয়ে করতেন। এইভাবে আমার জীবনটা কেন নষ্ট করলেন? হ্যাঁ, আমি আপনাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি, অনেক ভালোবাসতাম। এতটাই যে নিজেকে উজাড় করে দিতেও আমি রাজি ছিলাম। এতটাই ভালোবাসতাম যে আপনি একবার বললে দুনিয়া ত্যাগ করতাম। কিন্তু 2 বছর আগে যেদিন নিহা আমার কলেজে এসে আমাকে বলে আপনার আর নিহার মাঝে সম্পর্ক আছে, সেদিন আমি নিজের থেকে আপনাদের মাঝ থেকে সরে যাই, আপনাকে ইগনোর করা শুরু করি। কারণ আমি চাইনি আমার জন্য আপনাদের সম্পর্কে কোনো সমস্যা হোক। আপনার থেকে দূরে দূরে থাকতে লাগি। নিহা আমাকে পুরো কলেজের সামনে থাপ্পড় দিয়েছে, যা নয় তাই বলেছে। সেদিনের মতো আমি কোনো দিনই অপমানিত